তোরা আমার ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। বিয়ে করলি আজকে, আর বাসর ঘরে যাওয়ার জন্য এত তাড়া কেন? আজকে তোকে সারা রাত আটকে রাখবো। বাসরাত তো তোদের বাপে করবো নাকি? বাপে করার দরকার কি? আমরা আছি কি করতে? আজকে আমরা সারা রাত ভাবির সাথে গল্প করব। আচ্ছা, কাল করিস, এখন আমাকে যেতে দে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তা বললে তো হবে না, আজকে তোকে আমরা সারা রাত আটকে রাখবো। এই বলে ওরা আমার হাত দুইটা আরো শক্ত করে ধরলো। এর মাঝে ছাদে বাবা এসে পড়লো। বাবাকে দেখে ওরা আমার হাত ছেড়ে দেয়। কিরে মন, এইখানে কি করছিস? ছোট্ট রুমে থাকার কথা। বাবা, আমি জি আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। ওকে আমরা অনেকক্ষণ যাবৎ বলছি যে ভাবির কাছে যাওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছেই না। আমার কথা শেষ হওয়ার আগেই তানভীর কথাটা বলল। ওর তো আক্কেল জ্ঞান কিছু নাই। আঙ্কেল, শুধু তাই না, আমরা ওর হাত ধরে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নাকি যাবে না। কিরে মন, তুই যাবি না কেন? বাবা, আমি আঙ্কেল থাক, আর প্রশ্ন করেন না, ওকে যেতে দিন, অনেক রাত হয়েছে। সেটাই। শালা, তোদের পাইলে কাঁচা চিবিয়ে খামো, এইভাবে আমাদের ধরা খাওয়ালি। আজকে বাবা না থাকলে কি যে করতাম তোদের। শালা, তুই কিছুই করতে পারবি না, তোর জালে তোকেই ফাঁসিয়ে দিলাম। কি রে, কিসের বিড়বিড় করছিস? তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই বলে আমি চলে আসলাম ছাদ থেকে। এখন বাসর ঘরের দিকে হাঁটা ধরলাম। যেতে যেতে আপনাদেরকে পরিচয়টা দিয়ে নেই। আমি ইমন, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। পড়াশোনা শেষ করে চাকরি করছি, আর সাথে গুন্ডামিও করি, মানে মাফিয়ার ডন। আর এতক্ষণ যে হারামিগুলা আমারে বাস দিল, সেইগুলা আমার বন্ধু। আজ আমার বিয়ে হয়েছে বিতির সাথে। বিতি হলো আমার বাবার বন্ধুর মেয়ে। পরিচয় দিতে দিতে বাসর ঘরের সামনে চলে আসলাম। দুরু দুরু বুক আর সাহসের সাথে বাসর ঘরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর মনে হলো যেন সব সাহস ফুস করে বেরিয়ে গেল। ধীরে ধীরে বিথির সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা আমার কাছে এসে সালাম করে আবার বিছানায় বসে পড়ল। যদি সম্মতি থাকে তাহলে নফল নামাজটা পড়তে এসো, এই বলে আমি অজু করে আসলাম। বিথিও আমার পিছন পিছন গিয়ে অজু করে আসলো। দুজনে নফল নামাজ আদায় করে নিলাম। দেখো, আমি আপনার কথা শুনবো, আগে আমার একটা কথা শুনতে হবে। কথার মাঝখান দিয়ে কথাটা বলল বিথি। বলো, কি বলবে? আমি একজন ধর্ষিতা মেয়ে। বিথির কথা শুনে চারদিক যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। ওর থেকে 2 হাত দূরে সরে এসেছি। নিজের কানকে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। সব শক্তি নিয়ে আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ধর্ষিতা মানে? খেয়াল করলাম মেয়েটার চোখে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমাকে ধর্ষণ করা হয়েছে যখন আমি কলেজে পড়তাম। সেই নির্মম পরিহাসটার কাহিনীটা কি আমাকে শোনাবা? শুনুন। সেই দিন আমার মামি এসেছিল আমাকে নেয়ার জন্য তাদের বাসায়। কিরে বিথি, তোর হয়েছে? এই তো মামি, আর একটু লাগবে, তুমি অপেক্ষা করো। কখন থেকে সাজতেছিস? এত দেরি করলে তো হবে না। এই তো শেষ, এখন চলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম মামার বাসায়। পরীক্ষা শেষ হওয়াতে অনেকদিন থাকারই ইচ্ছে ছিল। মামার পরিবারে মামা আর মামি আর আমার মামাতো ভাই সাব্বির রয়েছে। খুব হাসি খুশি ভাবে মামির বাসায় গিয়েছিলাম। মামা সকালে অফিসে চলে যায়, আর আমি আর মামি বাসায় থাকি, আর সাব্বিরও কলেজে চলে যায়। কয়েকদিন পর মামির মা খুব অসুস্থ হয়ে যায়। নীতি, আমার মা খুব অসুস্থ, তাই আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা, তুমি সাবধানে যেও। আমি কি একা যাবো নাকি? তোর মামা আর তুইও আমার সাথে যাবি? না মামি, আমি যাব না। তাহলে তুই কি একা থাকবি নাকি? পারবি একা থাকতে? তোমরা আসবে কখন? আমরা আসবো বিকালে। তাহলে আমাকে নিয়ে ভয় কিসে? টিভি দেখতে দেখতে বিকেল হয়ে যাবে। আচ্ছা, তুই সাবধানে থাকিস, আর রান্না করা আছে, খেয়ে নিস। আচ্ছা, তোমরা যাও। আর হ্যাঁ, সাব্বির কলেজে গেছে, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আচ্ছা যাও, আমি থাকতে পারবো। ওকে, তাহলে আমরা যাই। মামিকে বিদায় দিয়ে আমি টিভিটা অন করলাম। কিছুক্ষণ পর দরজায়
কলিং বেল চাপ পড়লো। হয়তো মামি এসেছে এই ভেবে দরজাটা খুললাম। দরজা খুলে দেখি সাব্বির আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিরে, তুই না বিকেলে আসবি? ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসছি। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। বিথি, ও আমার ফ্রেন্ড, আজকে আমাদের সাথে খাবে। দুজনে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি যাচ্ছি খাবার রেডি করার জন্য। আচ্ছা। সাব্বির আর ওর ফ্রেন্ডকে খাবার বেড়ে দিয়ে আমি টিভি দেখার জন্য চলে আসলাম। কিছুক্ষণ পর ওরা খাবার খেয়ে আমার পাশে এসে বসলো টিভি দেখার জন্য। মা তো মনে হয় আজ বিকেলে আসবে, তাই না? মামি আর মামা বিকেলে ফিরবে। বাহ, তাহলে তো অনেক সুবিধা। সাব্বির হঠাৎ ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি কিছুটা সরে বসলাম। সবকিছু বুঝে ওঠার আগে কেউ একজন আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার হাত পা বেঁধে ফেলে সাব্বির আর তার ফ্রেন্ড। আমার সামনে ওরা দুজন বিবস্ত্র হয়ে যায়, দুজনে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। এদিকে আমি জবাই করা পশুর মতো ছটফট করছি, সেই দিকে ওদের কোনো খেয়াল নেই। ওরা ওদের কাজ শেষ করে আমার হাতের বাঁধন খুলে দিয়ে যায় আর ওরা বাসা থেকে চলে যায়। আমি কোনো মতে উঠে জামাটা পরে বসে বসে কাঁদতে থাকি। এইভাবে কিছুক্ষণ কাঁদার পর মামা মামি ঘরে আসলো। ওরা ঘরে এসে আমার অবস্থা দেখে অবাক হয়ে যায় আর দ্রুত আমার কাছে আসে। আমি মামিকে জড়িয়ে ধরে কান্না করে দিই। কিরে মা, তোর এই অবস্থা কি করে হয়েছে আমাদের বল। আমি কিছু না বলে মামিকে ধরে কাঁদতে থাকি। বিথি, বলবি তো কি হয়েছে? না মা, সাব্বির আমাকে জোর করে। আমি আর কিছু না বলেই কেঁদে দিই। হয়তো সেই কান্দার মানে মামা মামি বুঝতে পেরেছে। আমি বুঝতে পেরেছি এসব আজ আমার জন্য হয়েছে। বিথি, তোকে আর এই বাড়িতে রাখবো না। সাব্বিরের কালো ছায়া থেকে তোকে দূরে নিয়ে যাব। মিথি, তুই আমাকে মাফ করে দে। আমি তোর মাকে দেওয়া কথা রাখতে পারি নাই। এই বলে মামিও কেঁদে দেয়। চল মা, তোকে তোদের বাড়িতে দিয়ে আসি। কিরে বিথি, কি হয়েছে তোর? আমার যেই মেয়ে সারাদিন হাসি মুখে থাকতো, আজ তার মুখের কালো মেঘ কেন? ভাবি, আমি পারি নাই তোমার আমানত রক্ষা করতে। মানে কি বলতেছিস তুই? মামি আর কিছু বলল না। মা যা বোঝার বুঝে নিয়েছে। বর্তমান এটাই হলো আমার জীবনের সেই নির্মম পরিহাস। বিতির কথা শুনে কিছুটা খারাপ লাগলো। তোমরা সাব্বিরের বিরুদ্ধে কিছু করো নাই? ওর বাবা ওকে পুলিশের হাতে দিয়ে দিয়েছিল, এখন কই আছে সেটা জানি না। তোমার মতো ধর্ষিতা মেয়েকে আমি বউ হিসেবে মানতে রাজি না। কথাটা বলার পর বিথি কেঁদে উঠলো। আমাকে মাফ করে দিন, আমি আপনার জীবনটা নষ্ট করে দিয়েছি। এই কথাগুলো বিয়ের আগে বলা উচিত ছিল আমার। বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটা আমার কাঁধে মাথা রেখে কাঁদছে। তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে অনেক আগেই মেনে নিয়েছি। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। আপনি সত্যিই আমাকে মেনে নিয়েছেন? না, শুধু মেনেই নেই নাই, বরং ভালোবেসে ফেলেছি আমার পাগড়িটাকে। আপনি কিভাবে আমার মতো ধর্ষিতাকে মেনে নিলেন? একটা থাপ্পড় দিব যদি আরেকবার নিজেকে এইগুলো বলো। আচ্ছা, আর বলবো না। আর আমাকে আপনি করে না, তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। দেখো, তোমার কাহিনী শুনতে শুনতে রাত প্রায় শেষের দিকে। ঘুমাবে না? ওকে, তাহলে আজ আর না, এখন ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। আমাকে বুকে নিয়ে ঘুমাতে হবে, নইলে আমি ঘুমাবো না। ওকে। বিতিকে বুকের মাঝে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি পাগলিটা আমার বুকে পিচ্চিদের মতো শুয়ে আছে। ওর মুখ দেখে বোঝা যায় নাই যে ও জীবনে কঠিন বাস্তবতার শিকার হয়েছে। সকাল হয়ে গেছে, তাই ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই বিতি, উঠো, দেখো সকাল হয়ে গেছে। তো আমার ঘুম পাচ্ছে অনেক। না, অনেক সকাল হয়েছে, এখন উঠে পড়ো। এই বলে বিতিকে টেনে তুলে ফেললাম। ধুর, তোমার টানাটানিতে আর ঘুমটাই হলো না। আরে বাবা, এত ঘুমালে উঠবে কখন? যাও, ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। আমি আর বিথি চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি বিথি মায়ের কাজে সাহায্য করছে। সবাই মিলে খাবার টেবিলে বসলাম নাস্তা করার জন্য। মা, আপনি আসেন, আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি। না থাক, তুমি বসো, আমি দিচ্ছি। আমি আসার আগে অনেক বেড়ে খাইছেন, এখন আমি এসেছি
তাই দায়িত্বটা আমার কাঁধেও পড়েছে। দেখো তোমরা, একেই বলে ঘরের লক্ষ্মী। দেখতে হবে না, আর বন্ধুর মেয়ে। হয়েছে, আপনার আর বলা লাগবে না। সবাইকে বিথি বেড়ে দিল। বিথিও কিছু খাবার নিয়ে আমার পাশে বসলো। খাবার খাওয়ার সময় অনুভব করলাম কেউ একজন পায়ের মধ্যে খুব সুরসুরি দিচ্ছে। বিথির দিকে তাকিয়ে দেখি ও মিট মিট করে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা বিথির। খাবারটা শেষ করে রুমে এসে বিথির জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার কোনো নাম নেই। অপেক্ষা করতে করতে হঠাৎ তানভীরের কল আসলো। কি রে দোস্ত, কি হয়েছে? দোস্ত, একটা সমস্যা হয়েছে, একটু আসতে পারবি? আসতে পারবো না মানে? বল, কই আসতে হবে? 4 রাস্তার মোড়ে আয়, আমি ওইখানেই আছি। ওকে, আসছি। এই বলে আমি বের হতে লাগলাম। এই, কই যাচ্ছ তুমি? একটু আসছি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ওকে, সাবধানে যেও। বিধির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তানভীরের কাছে। কি রে, কিসের জন্য এত জরুরি তলব করেছিস? রায়হান ফাদিয়াকে টিস করছে, তুই কিছু একটা কর। কি? ওই শালার এত বড় সাহস! দাঁড়া, আজকে ওরে শিক্ষা দিব। আমি পোলাপান ডাকছি। সাথে রাফিরও ডাক দিস। তানভীরের কল দেওয়াতে কয়েকজন পোলাপান এসেছে, যারা মারামারি কাটাকাটিতে অভ্যস্ত। সব চল আমার সাথে, আজকে রায়হানরে বুঝাবো। সবাই আমার সাথে চলতে লাগলো। তানভীর, তুই ফারিয়াকে কল দিয়ে আসতে বল। বলছি। আমরা সবাই চলে গেলাম সেইখানে যেখানে রাফিয়ার ওর ফ্রেন্ডদের আড্ডা ছিল। আমি গিয়ে ওর কলারটা চেপে ধরলাম। এর মাঝে ফারিয়া চলে আসলো। কিরে, ও নাকি তোকে টিস করেছে? করেছে। ওকে আজ শিক্ষা দিয়ে দে, যাতে আর কোনো মেয়েকে টিস করতে না পারে। কিরে, তুই জানোস ফারিয়া আমাদের টিমের সদস্য, তাও তুই ওকে টিস করলি কেন? একা পেয়েছি তাই করছি, সামনে পেলে অনেক কিছু করতাম। তাই নাকি? তা তোর ফ্রেন্ড আছে বলে এত সাহস দেখাচ্ছিস, তাই না? এখন সব সাহস বেরিয়ে যাবে। ফারিয়া, তুই আগে ওকে থাপ্পড় দে। ফারিয়ার সাথে সাথে ওর গালে একটা থাপ্পড় দিয়ে দিল। তানভীর, এইবার তুই ওকে বুঝিয়ে দে। তানভীর ওকে ঘুষি মারার সাথে সাথে ওর মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। এইটা দেখে ওর ফ্রেন্ডগুলো ভয় পালিয়ে গেছে। ওদের মায়ের ভিডিওটা করে নিলাম মোবাইলে। তানভীর এইবার রাফিকে সুযোগ দে। রাফিও রায়হানকে ইচ্ছে মতো মারলো। ভাই, আমাকে মাফ করে দিন, আমি আর করবো না, কাউকে টিচ করবো না। তোর তো অনেক সাহস ছিল ফ্রেন্ডকে দেখে, এখন সাহস কই গেল? তোকে এমন মারমো যে সব ভুলে যাবি আজকে। এইবার তোরা সবাই ওকে মার, আর ওর ঠোঁটে মারা চিহ্ন দিয়ে দিস, যাতে পরবর্তী টিচ করার সময় মনে থাকে। এইটা বলার পর সবাই ইচ্ছে মতো মারলো রায়হানকে। ছেলেটার শরীর দিয়ে রক্ত পড়তে শুরু করলো। ভাই, আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন টিচ করবো না। সবাই ওকে ছেড়ে দিয়ে মেডিসিন কিনে দিয়ে আয়। এই বলে আমি বাসার দিকে হাঁটা ধরলাম। এই ইমন, দাঁড়া। ফারিয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি ডাকছিস কেন? আমাদের রেখে কই যাচ্ছিস? কোথায় আবার? বাসায় যাব। নতুন বিয়ে করে এত উন্নতি হয়েছে তোর? কিসের উন্নতি? আগে সময় পাইলে আমাদের সাথে আড্ডা দিতি, আর এখন বিয়ের পর কত উন্নতি তোর। ভাবি মনে হয় ইমনকে জাদু করে রেখেছে। তাই মনে হয়। চল আজকে বিথি ভাবির সাথে দেখা করে আসি। কিরে, নিবি তোর বইয়ের সামনে আমাদের? চল তাহলে আজকে নিয়ে যাই। হারামি 3টাকে নিয়ে গেলাম বাসায়। বিথি, ওরা 3টা আমার হারামি বন্ধু। ওদের 3 গ্লাস পানি খাইয়ে বিদায় করে দাও। পাগল নাকি তুমি? ওদের রুমে নিয়ে বসো। ভাবি কি তোর মতো কিপটে নাকি? থাক, অল্প কতক্ষণে ভাবিকে এত তাড়াতাড়ি চিনে গেছিস? চিনবে না, মুখ দেখলে বোঝা যায় যে কতটা ভালো, আর তোর মুখ দেখলে। হয়েছে ভাই, মাফ কর, আর মান সম্মান ডুবাইস না। ওকে চল, তোর রুমে যাই। তানভীর, রাফি আর ফারিয়ার সাথে আমি আর বিথি ইচ্ছে মতো আড্ডা দিয়ে ওদের বিদায় করে দিলাম। রুমে আসতেই বিথি দরজাটা আটকে দিল। কি হলো, দরজা আটকালে কেন? তোমার সাথে কথা আছে, তাই আটকিয়েছি। কি বলবে বলো? তুমি সকালে আমার কাছ থেকে বিদায় নিয়ে কই গিয়েছিলে? গিয়েছিলাম একটু বাহিরে আড্ডা দিতে। আড্ডা দিতে কি শার্টে রক্ত লাগে? বিধির কথা শুনে শার্টে তাকিয়ে দেখি রায়হানের রক্ত কিছুটা আমার গায়ে এসে লেগেছে। না মানে এইটা কি মানে করছো? সত্যি বলো, তুমি কই গিয়েছিলে? সত্যি বলতে একজনকে শিক্ষা দিয়েছি। তা কি এমন শিক্ষা দিয়েছো? দেখবে সেই শিক্ষা? ওকে দেখি।
বিধিকে মোবাইলে করা রায়হানকে মারার ভিডিও দেখিয়ে দিলাম। রায়হানকে এইভাবে মারতে দেখে ও খুব ভয় আর সাথে অবাক হয়ে যায়। কি তোমরা একে এভাবে মারলে কেন? ছেলেটা খুব ভালো তাই মেরেছি। ভালো ছেলেকে বুঝি মারা লাগে? বিধির কোমরটা শক্ত করে চেপে ধরলাম আর বিছানায় শুয়ে দিয়েছি। ছেলেটা ফারিয়াকে টিচ করেছে আর তাই ওকে শিক্ষা দিয়েছি। তাই বলে এভাবে মারতে হবে? হবে। হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও, আমার কাজ আছে। ছাড়ার জন্য তো তোমাকে ধরি নাই। আজকে দেখি অনেক রোমান্টিক দেখাচ্ছে। যদি বুঝতে পারো তাহলে পালাচ্ছ কেন? আমার তো কাজ আছে তাই যেতে হবে। না, তোমার শুধু একটা কাজ, সেটা হলো আমাকে আদর করা। জি মা, বলুন। বিধির কথা শুনে ওকে ছেড়ে দিলাম। বিধি আমার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুমে বাহিরে চলে যায়। কাজটা ভালো করলে না, এর ফল দেখাবো রাতে। ওকে, দেখা যাবে। এই বলে বিধি মায়ের কাছে চলে গেল। দুপুরে সবার সাথে এক টেবিলে খেতে বসলাম। নীরবতা ভেঙে বাবা বলে উঠল, ইমন, তুই কালকে বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি যাবি। আরো কয়েকদিন পর গেলে হয় না? আমি যেটা বলছি সেটা কর, কাল যাবি তোরা। আচ্ছা বাবা। খাবার শেষ করে রুমে এসে জামা কাপড় গোছানোর প্রস্তুতি নিলাম। এমন সময় বিথি আসলো রুমে। হঠাৎ করে মাথাটা ব্যথা করে উঠলো। কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। কি হয়েছে? হঠাৎ করে শুয়ে পড়লে যে? মাথাটা হঠাৎ করে ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা করছে। দাও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। না থাক, লাগবে না, তুমি জামাগুলো গুছাও। পরে করলেও সমস্যা নেই। এই বলে বিথি তার কোলে আমার মাথাটা রাখলো। তার নরম হাত দিয়ে আমার মাথায় হাত বুলাচ্ছে। পরম আবেশে দুই চোখের পাতা এক হয়ে গেছে। চোখ খুলে দেখি রাত হয়ে গেছে। রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা, বাবা আর বিথি তিনজনই আড্ডা দিচ্ছে। আমাকে দেখে বিথি বলে উঠল, তোমার মাথা ব্যথা কমেছে? এখন কিছুটা ভালো লাগছে। তা আমাকে বিকেলে ডাকো নাই কেন? তোমার শরীরটা খারাপ তাই আর ডাকি নাই। ও আচ্ছা। বাবা মায়ের সাথে বসে কতক্ষণ জমি আড্ডা দিলাম। রুমে এসে দেখি এক কোণে আমার আর বিথির লাগেজ গোছানো শেষ। মোবাইলটা হাতে নিয়ে দেখি তানভীর কল দিয়েছে। দেরি না করে তানভীরকে কল দিলাম। কিরে, কল দিয়েছিলি কেন? দিয়েছিলাম এমনি। তা তোর কি হয়েছে? কল ধরস নাই কেন? ঘুমিয়েছিলাম তাই ধরতে পারি নাই। তোকে না পেয়ে বিধি ভাবিকে কল দিয়েছিলাম। শুনলাম তোর নাকি শরীর খারাপ। না, তেমন কিছু না, মাথাটা ব্যথা ছিল আর কি। সারাদিন ভাবিকে নিয়ে ভাবলে তো মাথা ব্যথা করবেই। শালা, আমি সারাদিন কই ভাবি? থাক ভাই, আমরা জানি, আমাদের শিখাতে আসিস না। আচ্ছা দোস্ত, পরে কথা বলি, এখন খাবো। ওকে বাই। কল কেটে দিয়ে খাবার খেতে চলে গেলাম। কোনো মতে খাবারটা খেয়ে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। কিছুক্ষণ পর বিথি আসলো রুমে। আমি আস্তে আস্তে দরজাটা আটকে দিলাম। কি হলো, তুমি দরজা আটকালে কেন? তোমাকে শিক্ষা দিব তাই। কি শিক্ষা? কেন, তুমি না বললে রাতে কি করতে পারি দেখবে? না, আমাকে আর দেখাতে হবে না, আমি বুঝে গেছি। কিছু না করতে বুঝে গেছো? বাহ, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট। এই বলে আমি ধীরে ধীরে বিথির দিকে এগোতে লাগলাম আর বিথি পিছনে যেতে লাগলো। এক পর্যায়ে বিথি দেওয়ালে ঠেকে যায়। আমি ওর খুব কাছাকাছি চলে আসি। বিথির নিঃশ্বাসগুলো খুব ভারী হয়ে গেছে। ওর নিঃশ্বাসগুলো আমার মুখের উপর পড়ছে। দেখাবো কেমন শিক্ষা দিতে পারি। না লাগ, এইভাবে কেউ কিস করে? একটু হলে তো মরেই যেতাম, একটু হলে তো মরেই যেতাম। তাহলে তুমি শিখিয়ে দাও। তাহলে শিখে নাও। এই বলে দুজনে হারিয়ে গেলাম অজানা ভালোবাসার শিকড়ে। সকালে অনুভব করলাম কেউ একজন আমার মুখের উপর ফোঁটা ফোঁটা পানি ফেলছে। চোখ মেলে দেখি বিথি তার ভেজা চুলের পানি দিচ্ছে। কি হয়েছে, এইভাবে পানি ছিটাচ্ছ কেন? হয়েছে তো, আর কত ঘুমাবে? এই বলে বিথি আবার পানি দিতে লাগলো। বিথির পানি দেওয়াতে ঘুম পুরোটাই আকাশে উড়ে গেছে। বিথির দিকে তাকাতেই যেন ক্রাশ খেয়েছি। গোসল করার পর শাড়ি পরেছে আর ভেজা চুলে উফ, অসাধারণ লাগছে। আমি বিথির হাত টান দিয়ে আমার বুকে শুইয়ে দিলাম। এইটা কি হচ্ছে? কেউ দেখে ফেলবে, ছাড়ো আমাকে। আগের বার হুমকি দিয়ে পালিয়ে গিয়েছো, কিন্তু এইবার আর পারবে না। আমার কাজ আছে, আমাকে যেতে দাও। শুনো, আমাকে এত বোকা ভেবো না যত বোকা তুমি। কি, আমি বোকা? অনেক বোকা। কারণ আমরা আজকে তোমার বাড়িতে যাব আর তোমার এখন কোনো কাজ নেই। কাজ না থাকলেও আমাকে ছাড়ো।
রেডি হতে হবে। পরে হলেও চলবে, আগে আমার বুকে শুয়ে থাকো। নাস্তা করবে না? দেরি হয়ে যাচ্ছে। ধুর, তোমাকে একটু জড়িয়ে ধরেছি আর তুমি কিনা পালানোর চেষ্টা করছো। জড়িয়ে ধরার অনেক টাইম পাবে, এখন নাস্তা করতে যাও। যাচ্ছি। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে রুমে এলাম রেডি হওয়ার জন্য। এই, আমাকে একটু সাহায্য করতে পারবে? বলো কি করতে হবে? আমি শাড়ি পরতে পারি না, আমাকে একটু সাহায্য করবে? কি, তুই শাড়ি পরতে পারো না? এই বলে আমি হাসা শুরু করে দিলাম। আজ আমি শাড়ি পরতে পারি না বলে হাসতে হবে? ওকে, আর হাসবো না, দাও পরিয়ে দেই। এই, তুমি শাড়ি পরাতে পারো? পারবো না কেন, সব পারি আমি। সত্যি করে বলো, তুমি আগে কোন মেয়েকে পরিয়েছো? আরে বাবা, আমি আবার কাকে পড়াতে যাব? তাহলে তুমি কিভাবে শিখলে? নেটে শিখেছি। তা হঠাৎ শাড়ি পরানো শিখলে কেন? আরে বাবা, বিয়ের পর বউকে পরিয়ে দিব, তাই শিখেছি। হয়েছে, আর বলতে হবে না, এখন আমাকে সাহায্য করো। সাহায্য করতে গেলে তো আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। ধু, কি যে বলো না, তাড়াতাড়ি সাহায্য করো। বিধিকে শাড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়লাম। বিধির পেট স্পর্শ করতেই যেন ও কেঁপে উঠছে, যেন ওর সারা শরীর দিয়ে কারেন্ট বয়ে যাচ্ছে। ও আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। কি হলো, হাত ধরলে কেন? তুমি শুধু কুচিটা ঠিক করে দাও, বাকিটা আমি করতে পারবো। আচ্ছা, আমি বিধির কুচিটা ঠিক করে দিলাম। বাহ, আমার বউকে তো শাড়িতে দারুণ লাগছে। কেন, শাড়ি ছাড়া দারুণ লাগে না বুঝি? লাগে, তবে আজকে অন্যরকম লাগছে। এইবার তুমিও রেডি হয়ে নাও। আমি একটা পাঞ্জাবি পরে নিলাম। বাহিরে গাড়ি নিয়ে বিথির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মহারানী সেজে গুজে আসলো। ওর দিকে তাকাতেই যেন আমি হারিয়ে যাই ওর রূপে। বা শাড়িতে কাজলে হালকা লিপস্টিকে বিথিকে দারুণ লাগছে। এইভাবে কি দেখছো? তোমাকে দেখছি। কেন, আমাকে আগে দেখো নাই? দেখেছি, বাট এমন সাজে দেখি নাই। হয়েছে, এবার চলো। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে রওনা দিলাম। বিথিদের বাসা অনেকটা দূর, যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে, তাই গাড়িটা জোরে চালাচ্ছি। সূর্য কিছুটা হেলে পড়েছে, মানে বিকেল হয়ে গেছে। আমি আমার মতো ড্রাইভ করছি আর বিথি বক বক করে যাচ্ছে। এই, গাড়িটা থামাও। কেন, কি হয়েছে? ওই যে ফুচকার দোকান দেখা যাচ্ছে, চলো ফুচকা খাবো। দূর, এইগুলা পচা খাবার, এইগুলা খেতে নেই। না, আমি খাবো, গাড়িটা থামাও না। ধুর, তোমার জন্য আর পারা গেল না। আমি গাড়িটা ফুচকার দোকানের সামনে দাঁড় করালাম। তোমাদের বাসায় যেতে অনেক টাইম লাগে, তারপরও দেরি করছো কেন? ওকে, থাক, খাবো না, তুমি চলো। থাক, আর অভিমান করতে হবে না, চলো খাবো। বিথি নিয়ে ফুচকার দোকানে ঢুকলাম। দুজনের জন্য অর্ডার করলাম। এই, তুমি ঝাল খেতে পারো না? না, আমার সহ্য হয় না। কি, তুমি পুরুষ হয়েও ঝাল খেতে পারো না? কি, আমাকে নিয়ে হাসা হচ্ছে? আঙ্কেল, আমারটাই ঝাল বেশি দিবেন, ফুচকাওয়ালাকে বললাম। কিছুক্ষণ পর দুজনের জন্য ফুচকা দিয়ে গেল। আমার প্লেটের দিকে তাকিয়ে দেখি মরিচের কারণে ফুচকাগুলো লাল হয়ে আছে। বিথি খুশি মনে তার গুলা খেতে লাগলো। আল্লাহ জানে আজকে এগুলা খেলে আমার কি হবে। বিথির উপর রাগ করে ঝাল নিয়েছি। কি হলো, খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। এই বলে একটা ফুচকা মুখে দিলাম। একটা খাওয়ার পর যেন আমি আগুনের গোলা মুখে দিয়েছি, জিভটা ঝালে পড়ে যাচ্ছে। ফুচকাগুলো অনেক মজা না? অনেক। এইদিকে আমার অবস্থা করুণ হয়ে গেছে। কি হয়েছে তোমার? ঝাল ঠিক আছে নাকি আরো লাগবে? দূর, এটা কোনো ঝাল, আমি আরো খেতে পারি। থাক, কেমন খেতে পারো সেটা তোমার মুখ দেখেই বোঝা যায়। ফুচকাগুলো কোনো মতে খেয়ে ঠান্ডা পানি কিনে আনলাম। পুরো বোতল আমি শেষ করেছি। গাড়িতে বসে বসে পানি খাচ্ছি, ঝাল যেন কমছে না। একটা কাজ করলে হয়তো ঝাল কমাতে পারে। তাড়াতাড়ি বলো কি করতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। বিটির সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট দুইটা এক করে ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। মনে হচ্ছে ও যেন আমার মুখের সব ঝাল টেনে নিচ্ছে। এক মুহূর্তের জন্য ভালোবাসায় হারিয়ে গেলাম। এইভাবে কতক্ষণ থাকার পর আমি নিজে থেকে বিটিকে সরিয়ে দিলাম। মেরে ফেলবে নাকি আমাকে এইভাবে? মারছি কই, আমি তো তোমার ঝালগুলোর ভাগ নিচ্ছি। হয়েছে, আমার সব ঝাল চলে গেছে, এখন ড্রাইভ করতে দাও। করো। কয়েক ঘন্টা ড্রাইভ করে বিটিদের বাসায় আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, দুজনে খুব ক্লান্ত।
আসার সাথে সাথে বিথির চাচাতো বোন আর মামাতো বোনগুলো আমাকে ঘিরে ধরলো। ক্লান্ত শরীর নিয়ে বিথির রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর বিথি হাতে করে শরবত নিয়ে আসলো। এই নাও, এইটা খেয়ে নাও, ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আমি কথা না বলে বিথির কাছ থেকে গ্লাসটা নিয়ে পান করতে লাগলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবার সাথে বেশ জমিয়ে খাবার খেলাম। রুমে এসে শুয়ে আছি, এমন সময় শালিগুলো আসলো। কি দুলা ভাই, খুব ক্লান্ত নাকি? ছিলাম ক্লান্ত, কিন্তু এত শালিকে দেখে তো আর ক্লান্ত থাকা যায় না। দুলা ভাই, আমরা আপনার সাথে গল্প করতে এসেছি, করবেন আমাদের সাথে গল্প? কেন করব না, অবশ্যই করব। শালিগুলার সাথে মনের আনন্দে গল্প করছি আর হাসাহাসি করছি। এমন সময় বিথি আসলো। কি হচ্ছে এখানে শুনি? শালিগুলার সাথে গল্প করছি। এই, তুমি তো ক্লান্ত, এখন গল্প না করে শুয়ে পড়ো। দুলা ভাই, এখন আর ক্লান্তি অনুভব করছেন না? তবুও তোরা এখান থেকে যা, পরে আসিস। এই আপু শোন, আমরা তোর জামাইকে নিজেদের জামাই বানাতে আসি নাই, আমরা এসেছি গল্প করার জন্য। এই, তুমি কি গল্প করবা নাকি ঘুমাবা? সমস্যা কি, ওদের সাথে একটু গল্প করে নেই, আমি না হয় পরেই ঘুমাবো। তোমার যা ইচ্ছা করো। বিথির কথায় কান্না দিয়ে আবার গল্প শুরু করে দিলাম। কিছুক্ষণ গল্প করার পর হয়েছে, আজ আর নয়, আবার কাল গল্প করব। ওকে দুলা ভাই, গুড নাইট। ওকে, গুড নাইট। শালিগুলা রুম থেকে চলে গেল আর বিথি অন্য পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বিথি রাগ করে শুয়ে আছে। আমি লাইটটা অফ করে শুয়ে রইলাম। কিছু না ভেবে বিথিকে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে দাও, ওদের সাথে গল্প করো, যাও। পাগড়িটা বুঝি আমার সাথে এই জন্য রাগ করেছে? না, আমি রাগ করি নাই। এইবার বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পারবে এই পাগলটার সাথে রাগ করে থাকতে? বিথি এইবার আমার দিকে চেয়ে আমাকে জড়িয়ে ধরলো। না, কোনোদিন আমি তোমার সাথে রাগ করে থাকতে পারবো না। তাহলে এইভাবে অভিমান করে শুয়ে আছো কেন? ভালো লাগছিল না তখন, বাট এখন ভালো লাগছে। মুহূর্তের মধ্যে অনুভূতি পরিবর্তন হয়ে গেছে। এই যে তুমি আমাকে জড়িয়ে ধরেছো, তাই এমন লাগছে। সকালে গালের মধ্যে কিছুর স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি বিথি সামনে দাঁড়িয়ে আছে। এতই যখন চুমু খাওয়ার শখ, তাহলে আমাকে বলতে পারো, আমি পূরণ করে দিব। ইস, শকত, ওনাকে নাকি আমি চুমু খাবো। তাই নাকি? এই বলে আমি বিথিকে টান দিয়ে আমার উপরে শুইয়ে দেই। এই ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার গেলে চুমু দিয়ে আমার বড় বড় কথা বলা হচ্ছে, তাই না? যা সত্যি তাই বলেছি। আমি এখন তোমাকে... না, এখন কিছু না, ছাড়ো আমাকে, না চলে আসবে। আসলে আসুক, শাশুড়ি মা দেখো তার মেয়েকে কিভাবে আদর করছি। রোমান্স করা কি শেষ নাকি, না আরো বাকি আছে? শালির কথা শুনে দ্রুত বিথিকে ছেড়ে দিলাম আর শালির দিকে তাকিয়ে দেখি সে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আরে শালিকা, তুমি এখানে? আপনাদের মা খেতে ডাকছে। ওকে, তুই যা, আমরা আসছি। ওকে। এই বলে শালি চলে গেল। আমি বিথির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বলেছিলাম না কেউ এসে পড়বে। ওর কাছে মান সম্মান সব আনন্দের সাথে নাস্তা করে রুমে চলে আসলাম। এখন এমন সময় পারিয়া কল দিল। আসছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করতে গেলাম। সবার সাথে পারিয়া বল। কিরে, তুই নাকি শ্বশুর বাড়িতে গিয়েছিস? গতকাল আসলাম। যাবে, ভালো কথা, একবারও জানাতে পারলে না? সরি দোস্ত, জানাতে মনে ছিল না। বউকে পেয়ে আমাদের একদম ভুলে গেছিস। হয়তো। ওই কি বললি? না কিছু না, বউকে ভুলতে পারি কিন্তু তোদের ভুলবো না। থাক, আর চাপা মারিস না। বাসায় আসবি কবে? এই তো 2-1 দিন পর। আচ্ছা, তোর অফিস কবে খোলা? বাসায় আসার পরের দিন অফিসে যাব। ওকে, তাহলে পরে কথা বলি। ওকে বাই। কল কেটে দিয়ে মোবাইল টিপা শুরু করলাম। কিছুক্ষণ পর দুইজন মহারানীর আগমন রুমের মধ্যে। কি হলো, দুজনে আমার সামনে এসে দাঁড়ালে যে? দুলা ভাই, আজকে আমাকে আর আপুকে নিয়ে ঘুরতে বের হবে? না আজকে না, আজকে ঘোরার মন মানসিকতা নেই। না দুলা ভাই, আজকে আর এইসব বললে হবে না, আমাদের নিয়ে ঘুরতেই হবে। এইটাই ফাইনাল, তুমি রেডি হয়ে নাও, আমরাও হচ্ছি। হচ্ছি। এই বলে আমি একটা শার্ট গায়ে দিয়ে
চুলগুলো ঠিক করে মহারানীদের জন্য বাইরে অপেক্ষা করতে লাগলাম। প্রায় ঘন্টা পেরিয়ে যাবে, তাও দুজনের আসার কোনো নাম নেই। হঠাৎ দুজন ময়দা সুন্দরী আমার সামনে আসলো। এই, কে আপনারা? এই, আমি বিথি। আমাদের চিনতে পারছো না? কি, তুমি বিথি? আমি বিথি। এত আটা ময়দা দেওয়ার কি দরকার ছিল? দেখতে বাজে লাগছে। আরে পাগল না, মজা করেছি তোমার সাথে। তোমাকে দারুণ লাগছে। থামান আপনাদের প্রেম। খালি আপুর সুনাম করছে, আমাকে কেমন লাগছে তা তো বললেন না। ও মা, আমার শাড়িটাকেও আজকে দারুণ লাগছে, যেটা প্রকাশ করার ভাষা আমার নেই। সত্যি তাই? থাক, লজ্জা পেতে হবে না। এখন চলো তাড়াতাড়ি। হুম। বিথি আর শালিকে গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি একটা জায়গায় পার্কিং করে আমি, বিথি আর শালি হাঁটতে লাগলাম। হঠাৎ একটা ছেলে আসলো শালির কাছে। কি রে, ছেলেটা কে? আপু, ও হচ্ছে রাজীব। ওকে আমি খুব ভালোবাসি। তা এই কথা আমাদের আগে জানাসনি কেন? জানানোর প্রয়োজন মনে করি নাই, তাই জানাইনি। হাই, আমি ইমন। হ্যালো, আমি রাজীব। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। জি, আমারও। সময় নিয়ে এসেছো নাকি আবার চলে যাবে? সময় নিয়ে এসেছি, যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে ঘুরতে পারি। তা তো অবশ্যই দিব। তাহলে আজকে চারজনে জমি আড্ডা দেব। হুম। আমি আর বিথি আসলাম এক রাস্তায়, আর আমার শালি আর রাজি অন্য পথে। আমি বিথি হাত ধরে হাঁটতে লাগলাম। জানো, এই মুহূর্তে যে আমার অনুভূতিটা পাচ্ছি তা আগে কোনোদিন পাইনি। তাকে এত অনুভূতি পাওয়ার কারণ? কারণটা তুমি। তোমার হাত ধরে আগে তো কোনোদিন হাঁটি নাই, তাই এমন লাগছে। তোমার মতো আমারও এমন অবস্থা। বিথি কিছু না বলে হঠাৎ আমার পিছনে লুকিয়ে গেল। কি হলো, পিছনে লুকিয়েছো কেন? বিথির দিকে তাকিয়ে দেখি ওর মুখে ভয় জমে আছে, হাতগুলো কাঁপছে তার। কি হয়েছে বিথি, তোমার ভয় পাচ্ছ কেন? বিথি কিছু না বলে চুপচাপ আঙুল দিয়ে কি জানি ইশারা করে দেখাচ্ছে। বিথির ইশারার দিকে ফলো করে তাকিয়ে দেখি বিথি একটা ছেলেকে দেখাচ্ছে। ছেলেটাকে তুমি চিনো নাকি? বিথি ভয়ের কারণে কথা বলতে পারছে না। বলো বিথি, তুমি কি তাকে চিনো? হ্যাঁ, চিনি। ও হচ্ছে হ্যাঁ, বলো কে এই ছেলেটা? ও হচ্ছে সেই জানোয়ার যে আমাকে নিরীহ ভাবে। বিথি আর কিছু না বলে কেঁদে দেয়। আমার আর বুঝতে বাকি রইলো না যে ছেলেটাকে। তাহলে কি ওর নাম সাব্বির? ওর নাম সাব্বির। ওর সাথে মেয়েটাকে? হয়তো ওর জিএফ। ওর তো অভ্যাস নতুন নতুন জিএফ পটানো। আমি বিথির কথার জবাব না দিয়ে মোবাইলে সাব্বিরের কয়েকটা পিক তুলে নিলাম। তুমি সাব্বিরের ছবিতে কি করবে? কাজ আছে, চলো এখান থেকে। আমার এখানে ভালো লাগছে না। আমরা মাত্র আসলাম আর তুমি চলে যাবে? বাসায় যাব না, অন্য জায়গায় যাব। ভয়ের কিছু নেই, আমি আছি তোমার সাথে। তুমি থাকতে আমার কোনো ভয় নেই, তবুও আমার ভালো লাগছে না। চলো এখান থেকে। ওকে, তোমার বোন আর শালিকে নিয়ে গাড়িতে বসো। সবাইকে গাড়িতে বসিয়ে আমি ড্রাইভ করতে লাগলাম। জায়গাটা খুব ভালো ছিল, হঠাৎ পরিবর্তন কেন করলেন? আমার সমস্যা ছিল, তাই করেছি। যদি ভালো লাগে বসে থাক, আর না লাগলে নেমে যা। বিথির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা জায়গায় গাড়িটা পার্কিং করলাম। শালি আর রাজীব নিজের মতো ঘুরতে লাগলো। তোমার মনটা এখনো খারাপ? এইভাবে থাকলে কি ঘোরা যায়? কে বলেছে আমার মন খারাপ? আমি তো বেশ হাসি খুশিই আছি। তোমার চোখের কথাগুলো কি তাহলে মিথ্যে নাকি? গবেষণা না করে এখন চলো আমরা আমাদের মতো করে সময় কাটাই। আমরা চারজন সারাদিন অনেক ঘুরলাম, কিন্তু বিথির মুখে যেন হাসিটা কমে গেছে সাব্বিরকে দেখার পর থেকে। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম সবাই। কি হলো, খাবে না? খাবো, তুমি যাও, আমি আসছি। আমি তোমার সাথে খাবো না, ঘুমাবো না। কেন? তোমার এমন চেহারা আমার কাছে ভালো লাগে না। যতক্ষণ না তোমার মুখে হাসি ফুটবে ততক্ষণ খাবো না। এই যে আমি হাসছি, এখন খেতে চলো। যাচ্ছি। খাবার খেয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ড্রিম লাইটটা অন করে আমি শুয়ে পড়লাম, সাথে বিথিকেও জড়িয়ে ধরলাম। ওর কোনো রিয়াকশন নেই, হয়তো মনটা এখনো খারাপ। যাই হোক, অতীতের বড় একটা ধাক্কা পাগড়িটা একা একা সহ্য করেছে। হয়তো আমার মুখের কথাই সে এইগুলো ভুলতে পারবে না। বিথির কথাগুলো ভাবতে ভাবতে আর সাথে বিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে অনুভব করছি কেউ আমাকে ডাকছে আর ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি বিথি আমাকে ডাকছে, আর তার চোখে পানি। ওর এই অবস্থা দেখে চোখের ঘুমটা হারাম হয়ে গেল। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো?
বিধি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমাকে বলো কিছু। দেখছি খারাপ স্বপ্ন, যেটা অতীতে আমার সাথে ঘটেছিল। বিতির কথা শুনে আমিও বিতিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি বেশি চিন্তা করেছো তাই এমনটা হয়েছে, এখন ঘুমাও। আমার ঘুম আসছে না, অস্বস্তি লাগছে আমার। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। আচ্ছা। বিটিকে বুকের মাঝে চেপে ধরে তার মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর বিটিকে বুকে চেপে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বিথি বাচ্চাদের মতো আমার বুকে শুয়ে আছে। আমিও ওর ঘুমের কোনো ক্ষতি না করে ওর নিষ্পাপ মুখটা দেখতে লাগলাম। সহ্যের সীমা পেরিয়ে পাগলিটার গায়ে কপালে ভালোবাসার স্পর্শ দিতেই বিটির ঘুমটা ভেঙে গেল। কি হলো, তুমি জেগে গেলে কেন? তোমার ভালোবাসার ছোঁয়া কি আমাকে ঘুমে রাখতে পারে? খুব নিষ্পাপ লাগছিল তোমাকে, তাই মন ভরে দেখছিলাম। তাহলে দেখা বন্ধ করলে কেন? মন ভরে দেখো। তুমি তো জেগে গেছো, তাই আজকে আর দেখবো না, আবার কাল দেখবো। হয়েছে, আর রোমান্টিক হওয়া লাগবে না, এখন ফ্রেশ হয়ে নাও। আমার বুকের উপর থেকে উঠলে তো আমি ফ্রেশ হতে যাব। ওকে, যাও এখন। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে শ্বশুর বাড়ি থাকার মজা ভোগ করতে থাকি। আজ বিতি সহ বাসায় ফিরে আসলাম। ড্রাইভ করে খুব ক্লান্ত হয়ে গেছি। এই, তুমি ফ্রেশ না হয়ে শুয়ে পড়লে কেন? ক্লান্ত লাগছে খুব, তাই শুয়েছি। তুমি ফ্রেশ নিলে দেখবে কত ক্লান্তি চলে যাবে। তুমি আমার বুকে আসলেই তো আমার সব ক্লান্তি বিরক্তি চলে যায়। থাক, আর বলতে হবে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি মায়ের কাছে যাচ্ছি। যাও। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় তানভীরের কল আসলো। হ্যাঁ তানভীর, বল। কি রে শালা, ফোন দিলে ঠিক মতো ধরস না কেন? আরে ভাই, আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম। আমাদের একবারও জানাতে পারলি না? ফারিয়াকে তো বললাম, ও তোদের বলেনি। বলছে, বাট উচিত ছিল তোর বলা। ওকে দোস্ত, সরি। এখন বল তোদের কি খবর? এই তো চলছে মোটামুটি। দোস্ত, কাল আমার অফিস আছে, তুই কাল আমার অফিসে আসতে পারবি? পারবো না কেন, এখন বল আসবো কি কারণে। সব কাল বলবো, তুই কাল দেখা করিস। ওকে, করবো। ওকে দোস্ত, এখন রাখি, বাই। বাই। কল কেটে মিঠির জন্য অপেক্ষা করতে লাগলাম। ও রুমে আসছে না কেন? ওর জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবারের সময় হয়ে গেছে। বাবা মায়ের সাথে বসে খাবারটা খেয়ে নিলাম। রুমে এসে আবার বিথির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মহারানী কাজ শেষ করে আসলো। দুজনে ঘুমানোর প্রস্তুতি নিলাম। তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি জানো? কি করব, মায়ের সাথে গল্প করতে করতে সময় চলে গেছে, তার টের পাইনি। এইদিকে আমি যে অপেক্ষা করছি তার কোনো খেয়াল নেই তোমার কাছে? অবুঝের মতো কথা বলো না তো। মাকে অনেক দিন পর দেখলাম, তাই অনেক গল্প করেছি। হয়েছে, এবার আমাকে টাইম দাও। এখন কোনো উল্টাপাল্টা চিন্তা নয়, আজকে এমনিতেই ক্লান্ত দুজনে। তোমাকে কি আমি সেটা বোঝাতে যাচ্ছি? আমি বলেছি আজকে আমার সাথে গল্প করতে হবে। প্লিজ, আজকে না, অনেক ঘুম পাচ্ছে আমার। ওকে, তাহলে আমার বুকে মাথা রেখে ঘুমাও। তা তো অবশ্যই। বিটিকে বুকের মাঝে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ধাক্কা খেয়ে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে তাকিয়ে দেখি বিটি ধাক্কা দিচ্ছে আমাকে। কি হলো, ধাক্কাচ্ছ কেন? এই, আজকে না তোমার অফিস আছে, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাও। যাচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হতে লাগলাম। টাই বাঁধতে যাব ঠিক এমন সময় বিটি হাত থেকে টাইটা নিয়ে নিল। কি হলো, টাইটা নিলে কেন? আজ থেকে একটা নিয়ম চালু করলাম। কি সেই নিয়ম? আজ থেকে প্রতিদিন আমি তোমার টাই ঠিক করে দেব, আর অফিসে যাওয়ার আগে আমাকে আদর করে যেতে হবে। আর কিছু নাই? না, আপাতত এইটুকু হলেই হবে। আচ্ছা, এখন তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। টাই বেঁধে দিল বিথি। আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। এই, আমার নিয়ম কি ভুলে গেছো? ওহ, একটুর জন্য ভুলে গেছিলাম। ভুললে হবে না, আমার অধিকারটা আমাকে বুঝতে দাও। আমি বিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে বসে কাজ করছি, এমন সময় তানভীর আসলো কেবিনে। কি রে, এত জরুরি তলব করলি কেন? তোর সাথে কিছু কথা বলার ছিল, তাই ডেকে এনেছি। তা কি বলবি বল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে সাব্বিরের ছবিটা তানভীরকে দেখালাম।
ছবিটা দেখতো। কে ছেলেটা? আমাদের পরবর্তী টার্গেট এই ছেলে, বুঝেছিস? ও, আবার কি হয়েছে যে ওকে শিক্ষা দিব? ও আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে আমাকে বল। ও বিথিকে ছোটবেলায় রেপ করেছে, সাথে ওর বন্ধু ছিল। আমার কথা শুনে তানভীরের চোখগুলা বড় বড় হয়ে গেছে। কি বলছিস তুই এসব? এইটাই সত্যি, তাই ওকে শিক্ষা দিতে হবে। কি থেকে কি হয়েছে তা আমাদের খুলে বল। তাহলে শোন, তানভীরকে সব বলে দিলাম, যা যা ঘটেছিল সেই দিন বিথির সাথে। দোস্ত, এত বড় একটা কাহিনী ঘটে গেল আর তুই আমাদের আজ বললি? আচ্ছা, এখন যেহেতু বলেছি, তাই আমাকে এই সাহায্যটা করতে পারবি? এইভাবে বলছিস কেন? আমরা সব সময় তোর পাশে আছি। তা ফারিয়া আর রাফির কি খবর? এই তো ভালোই, তুই নাই তাই এখন আর আড্ডা দেওয়া হয় না। কিভাবে দিব? অফিসের কাজ, আবার বাসায় একটা পাগল আছে, ওকে সামলাতে হয়, সব মিলিয়ে বিজি থাকি। আর আমাদের সময় কে দিবে? ওকে, একদিন জমি আড্ডা দিব। ওকে, তাহলে আমি যাই, যেদিন কাজ করবি সেদিন ডাক দিবি। তুই যা, ডাকবো এক সময়। তানভীর চলে গেল, আমিও আবার আমার কাজ করা শুরু করে দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, অথচ সেই দিকে আমার কোনো খেয়াল নেই। খেয়ালটার ব্যতিক্রম ঘটলো মোবাইলে রিং এর কারণে। স্ক্রিনে তাকিয়ে দেখি বিথির কল আসলো। কলটা রিসিভ করলাম। হ্যাঁ বিথি, বলো। তাই কি করছো এখন? অফিসে মানুষ কি করে? দুপুরের খাবার খেয়েছো? না, আমি এখনো খাইনি, কাজ শেষ হলে খাবো। কি, এখনো খাওনি কেন? কাজ আছে এখন, তাই খেতে পারি নাই। কাজ শেষ হলে খাবে, নইলে আমিও খাবো না। তুমিও খাওনি? না, এখনো খাইনি। খাওনি কেন? তুমি খাওয়ার পর খাবো। ওকে, আমি খেয়ে এসে তোমাকে কল দিচ্ছি। ওকে। কল কেটে দিয়ে সব কাজ আপাতত রেখে খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পর বিথিকে কল দিলাম। খেয়েছো তুমি নাকি এখনো খাওনি? মাত্র খেয়েছি, তুমিও খেয়ে নাও। ওকে, খাচ্ছি। আরে, কোনোদিন আমার জন্য অপেক্ষা করবা না? নিজের খাবারটা খেয়ে নিবা। পারবো না, পারবো না, পারবো না। এই বলে বিথি লাইনটা কেটে দিল। পাগলি একটা, ওর কথা ভাবতেই ঠোঁটের কোণে হাসিটা চলে আসে। সারাদিন অফিসে কাজ করে বাসায় ফিরলাম ক্লান্ত শরীরে। ক্লান্তির কারণে বসে আছি, হঠাৎ কেউ একজন আমার মুখটা পরিষ্কার করতে লাগলো। তাকিয়ে দেখি বিথি তার আঁচল দিয়ে আমার মুখটা পরিষ্কার করছে। সারাদিন নিজের একটু যত্ন করতে পারো না? তুমি থাকতে আমি নিজের যত্ন কেন করব? যেদিন আমি হারিয়ে যাব সেদিন কি করবে? বিথির কথা শুনে নিমি সেই মনটা খারাপ হয়ে গেল। ও আমার মুখটা এখনো পরিষ্কার করছে, আমি ওর হাতটা ধরে ফেলি। কি হলো, হাত ধরলে কেন? লাগবে না আমার যত্ন নেওয়া? আমার কথা শুনে রাগ হলো বুঝি? রাগটা সামলাতে না পেরে বিথিকে জড়িয়ে ধরলাম। আর কোনো দিন এসব বলবা না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কষ্ট পেয়েছো বুঝি? অনেক। এখন আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে যাও। যাচ্ছি। রাতে খাবারকে ঘুমানোর প্রস্তুতি নিলাম। বিথি রুমে আসলো। বিথি, তোমাকে অতি শীঘ্রই একটা কিছু উপহার দিব। কি দিবা আমাকে? সেটা না হয় অজানাই থাক, যেদিন দিব সেদিন দেখবা। ওকে, দেখবো তুমি আমাকে কি উপহার দাও। উপহারের জন্য হয়তো আমাকে একদিন বাইরে থাকতে হবে। বাইরে থাকবো মানে? মানে তোমাকে উপহার জোগাড় করতে হলে আমাকে বাইরে থাকতে হবে। এমন উপহার আমার দরকার নেই, তুমি আমার কাছেই থাকবা। ধুর পাগল। আচ্ছা, আমি যখন তোমার বাসায় গিয়েছি তখন তোমার মামা মামি আসে নাই কেন? ওদের সাথে মায়ের ভুল বোঝাবুঝি চলছে এখনো। তারা কি বাসা পরিবর্তন করে চলে গেছে নাকি? না, আগের বাসাতেই আছে। তোমাদের পাশের গ্রামে থাকে তাই না? না, তারা আর আমরা একই গ্রামে থাকি। ওনারা চৌরাস্তার পাশে সবুজ বড় বিল্ডিংটায় থাকে। ও আচ্ছা। তুমি এত কিছু জানতে চাইলে কেন? এমনি জেনেছি আমি। হয়েছে, আর কথা বলতে হবে না, এখন ঘুমাও। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বিধির নিয়মগুলো পালন করে চলে আসলাম অফিসে। অফিসে এসে কাজের মধ্যে তানভীরকে কল দিলাম। কিরে, কিছুই তো জানাইলি না? সব ঠিক আছে,
এখন শুধু যাওয়ার পালা। কাল সকালে আমরা বেরিয়ে পড়বো, সাথে রাফিকেও সাথে নিস। নিব। এইভাবে কথা আর কাজের মধ্য দিয়ে দিনটা চলে গেল। বাসায় ফিরে রাতের খাবারটা খেয়ে নিলাম। বিথি, আমি কাল বেরিয়ে যাব সকালে। কালই বেরিয়ে যেতে হবে তোমাকে? কালই চলে যাব। কি এমন কাজ যে আমাকে বলা যাবে না? সেটা না হয় আসলেই বলবো। ওকে, বাসায় আসবা কবে? কাজ শেষ হতে হতে একদিন লাগবে। একদিন আমার কাছে 1 বছরের মতো লাগবে। একটু সহ্য করতে পারবি না আমার জন্য? পারবো। আজকে আমাকে বুকের মধ্যে রেখে বেশি ভালোবাসা দিয়ে ঘুম পাড়াতে হবে। প্রতিদিন তো এই কাজ করি। আজকে একটু বেশি করতে হবে। ওকে ম্যাডাম, করব। পিটিকে বুকের সাথে চেপে ধরে পরম ভালোবাসায় ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে বিটির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তানভীরদের বাসার নিচে। কিরে, কই তুই? এখন আমি আর রাফি একসাথে আসছি। রাফি কি তোর বাসায়? ও আমার বাসায়। তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। আসছি। কল কেটে দেওয়ার কিছুক্ষণ পর তানভীর আর রাফি আসলো। কিরে, তোদের আসতে এত দেরি কেন? শিক্ষা দেওয়ার জন্য নতুন অস্ত্র ধার করছিলাম। অস্ত্র মানে? একটা ধারালো ব্লেড রেডি করে রেখেছি। ওই দিকটাতে সব ক্লিয়ার আছে তো? সব ঠিকই আছে। ওকে, তাহলে চল। গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিলাম। গন্তব্যে আসতে আসতে দেরি হয়ে গেছে। একটা হোটেলে একদিনের জন্য ভাড়া দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে রইলাম। এমন সময় বিথি কল দিল। হ্যাঁ বিথি, বলো। ধুর, কিছু ভালো লাগছে না আমার। ওই তুমি? আমারও ভালো লাগছে না, কিন্তু যেই কাজের জন্য এসেছি তা এসে তোমাকে বলবো। আজ রাতটা যে কিভাবে কাটাবো জানি না। ঘুমিয়ে পড়ো চুপটি করে। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম হবে না। শুধু আজকে রাতটা কষ্ট করো, তারপর থেকে দেখবে সব ঠিক হয়ে গেছে। রাতে খেয়েছো নাকি এখনো না খেয়ে আছো? এই তো মাত্র খেয়েছি, তুমি খেয়েছো? আমিও মাত্র খেলাম। আচ্ছা, তুমি ঘুমাও। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমাদের ভাড়া করা এলাকার বড় ভাইদের নিয়ে চলে গেলাম সাব্বিরের বাসায়। আমাকে চিনে যেতে পারে, তাই তানভীরকে পাঠালাম ভিতরে। বাবা? আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি সাব্বিরের নতুন ফ্রেন্ড। ও আচ্ছা, বসো বাবা। না, আজকে হাতে একদম সময় নেই। সাব্বিরকে একটু ডেকে দিবেন, ওর সাথে কথা ছিল। ও তোর কলেজে আছে, বাসায় আসবে বিকালে। আচ্ছা, তা ও কোন কলেজে পড়ে? বন্ধু হয়ে জানো না কোন কলেজে পড়ে? আসলে আমার সাথে ওর পরিচয় কত 2 দিনের, তাই এত কিছু জানা হয়নি। তারপর আন্টি আমাকে তার বিশ্ববিদ্যালয়ের নাম বলল। আচ্ছা, তাহলে আমি আজকে আসি। বসে কিছু মুখে দেও। না আন্টি, আজকে না, আরেকদিন আসবো। আচ্ছা। এই বলে তানভীর আমাদের কাছে আসলো। কি রে, সাব্বিরকে পাস নাই? সাব্বির এখন কলেজে আছে। তাহলে চল, ওইখানে ওকে বোঝাবো। চল। বড় ভাই আর বন্ধুদের সাথে নিয়ে চলে আসলাম সাব্বিরের কলেজে। এসে সাব্বিরকে খুঁজতে লাগলাম। হঠাৎ একজনকে খুব চেনা চেনা লাগছে। রাফি, দেখতো ও সাব্বির না? তুই গিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে একটু নির্জন জায়গায় নিয়ে চল, বাকিটা আমরা দেখতেছি। যাচ্ছি। এই বলে রাফি সাব্বিরের কাছে গেল। সাবির ভাই, আপনাকে মিথিলা আপু ডাকছে। কোন মিথিলা আবার আমাকে ডাকছে? আপনাদের ডিপার্টমেন্টের সেরা সুন্দরী মেয়েটা। কোথায় মেয়েটা? সে কলেজের বাইরে আছে, বলছে আপনাকে ডাক দিতে। চলো তো দেখি। এই বলে সাব্বির রাফির সাথে হাঁটা দিয়েছে। রাফি সাব্বিরকে মিথ্যে বলে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে। কই ভাই মিথিলা? রাফি এইবার রহস্যময় হাসি দিয়ে সাব্বিরের দিকে তাকালো। খুব শখ তাই না মেয়েদের নিয়ে মজা করে? যেটার জন্য এনেছেন সেটা কি মিথ্যে ছিল? দূর থেকে এইবার আমরা বেরিয়ে এলাম। সবাই গিয়ে রাফির পাশে এসে দাঁড়ালো। সাব্বিরের বুঝতে বাকি রইল না যে আজ তার সাথে কি ঘটবে। কিরে, মেয়েদের জীবন নিয়ে খেলা করতে খুব মজা, তাই না? আপনারা কে আর আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? সব পরে বুঝবি। তানভীর, এদিকে আয় তো। বল। ওকে যখন আদর করব তখন তুই ভিডিও করবি। ওকে,
মোবাইল দে। তানভীরের হাতে মোবাইলটা দিয়ে আমি আর রাফি সহ কিছু পোলাপান সাব্বিরের কাছে গেলাম। সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই ইচ্ছে মতো মারতে লাগলো। বেচারা মার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। তবুও যেন আমার রাগ কমছে না। সবাই থেমে গেলেও আমিও ইচ্ছে মতো মারতে লাগলাম। ইমন, বিথি ভাবি কল দিয়েছে। মায়ের মাঝখান দিয়ে তানভীর কথাটা বলে উঠলো, ওকে তোরা ওকে সাইজ কর, আমি আসছি। এই বলে তানভীরের হাত থেকে মোবাইলটা নিয়ে দূরে চলে আসলাম। হ্যাঁ বাবু বলো। এই, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? বাবু কাজ করছি, কাজ শেষ হলে কল দিব। দিবা কিন্তু। দিব। কল কেটে দিলাম। সাব্বিরের কাছে যেতে খুব অবাক হয়ে গেলাম। সাব্বিরের শরীর দিয়ে আগের চেয়ে বেশি রক্ত বের হচ্ছে। তানভীরের দিকে তাকিয়ে দেখি ওর হাতে সেই ধারালো ব্লেডটা। কিরে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওকে এটা দিয়ে আঘাত করলি কেন? হালকাভাবে আঘাত করেছে, এত বেশি ক্ষতি হয়নি। ওকে হাসপাতালে নিয়ে যাস। এলাকার পোলাপানদের বললাম, আমাদের কাজ শেষ, এইবার আমরা ফিরে যাই। তাই ভালো। রাফি আর তানভীরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। এইদিকে সাব্বিরের ফ্রেন্ডরা ওকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেল। এইদিকে আমার বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। রুমে আসতেই বিথি আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? আমার পুরো শরীরে ঘাম লেগে আছে। তো কি হয়েছে? তোমার ঘাম আমার শরীরে লাগলেও খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে ফ্রেশ হয়ে আসতে দাও। না, আগে আমাকে জড়িয়ে ধরো, তারপর ফ্রেশ হতে যাবে। তোমার পাগলামি আর যাবে না। চুপচাপ যা করতে বলেছি তা করো। আমি আর কথা না বাড়িয়ে বিথিকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আবার ছেড়ে দিলাম। এখন তো ফ্রেশ হতে যাওয়া লাগবে। ওকে, যাও। ফ্রেশ হয়ে এসে রাতের খাবারটা খেয়ে নিলাম। আমি আর বিথি রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তুমি না আমাকে কি উপহার দিবে? ব্যাপারটা ঠিক উপহার না, সারপ্রাইজ হবে। যাই হোক, তা কি সেটা? তোমার সকল ভয় আমি দূর করে দিয়েছি। কিসের ভয়? আমি মোবাইলটা বের করে ওর হাতে দিলাম। ভিডিওটা দেখো তো কেমন হয়েছে। বিথি মোবাইলটা হাতে নিয়ে সাব্বিরকে মারার ভিডিওটা দেখতে লাগলো। বিথি ভিডিওটা দেখে খুব অবাক হয়ে গেল। তুমি এই কাজের জন্য বেরিয়েছিলে? এই শিক্ষাটা দেওয়ার জন্য গিয়েছিলাম। তুমি আবার কেন ওইগুলো করতে গেলে? যে আমার পাগড়িটাকে কষ্ট দিয়েছে তাকে আমি এত সহজে ছেড়ে দিব? কখনোই না। তাই বলে কি এত মারতে হবে নাকি? তোমার বুঝি মায়া হচ্ছে ওর জন্য? না, আমার কাছে অনেক খুশি লেগেছে। এতদিনে আমার ভয় আর রাগটা কমেছে। ওকে, এখন ঘুমিয়ে পড়ো। এইভাবে কেটে গেল কয়েকটি মাস। অফিসে বসে কাজ করছি, এমন সময় বিথির কল আসলো। হ্যাঁ বিথি বলো। এই, তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? এখন তো আমি অফিসে আছি, কিভাবে আসবো? না, তোমাকে আসতেই হবে, আমি কিছুই জানি না। এই বলে বিথি কল কেটে দিল। এত তাড়াতাড়ি আসতে বললো কেন? কোনো সমস্যা হয়নি তো? কাজ ফেলে রেখে দ্রুত গাড়ি নিয়ে চলে আসলাম বাসায়। রুমে এসে দেখি বিথি শুয়ে আছে। কি হয়েছে? এইভাবে তাড়াতাড়ি আসতে বললে কেন? খুব তাড়াতাড়ি চলে এসেছো দেখি। কি হয়েছে? জানো, আজকে আমি অনেক খুশি। কারণটা শুনলে তুমিও খুশি হবে। তাহলে বলো সেই কারণটা। না, আমার লজ্জা করছে, তুমি বুঝে নাও। আরে তুমি না বললে আমি বুঝবো কেমনে? বলো প্লিজ। তুমি বাবা হতে চলেছো। বিথির কথা শুনে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি ভুল শুনেছি নাকি? কি বলেছো আবার বলো। কেন, শুনতে পাওনি? তুমি পিচ্চি বাচ্চার বাবা হবে। বিথির কথা শুনে এত খুশি হলাম যে বিথিকে কোলে তুলে ঘোরাতে লাগলাম। এই, কি করছো? আমাকে নামাও, ভয় লাগছে খুব। না, আজকে নামাবো না। আজ আমি অনেক খুশি। ইয়াহু! হয়েছে, এবার আমাকে নামাও প্লিজ। বিথিকে কোল থেকে নামালাম। আজ সত্যি আমি অনেক খুশি, কারণ তুমি আমাকে সেরা গিফট উপহার দিতে যাচ্ছ। আগে আমার জন্য আচার নিয়ে আসো, তারপর কথা হবে। ওকে, এক্ষুনি যাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে যেতে মায়ের সাথে দেখা। কিরে, বইয়ের জন্য আচার কিনতে যাচ্ছিস বুঝি? মানে মা। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন যে কাজের জন্য যাচ্ছিস সেটা কর। দোকানে এসে বিথির জন্য নানান ধরনের চাটনি কিনলাম। বাসায় এসে বিথিকে দিলাম। এই নাও আচার, আর আজ থেকে তুমি কোনো কাজ করবে না। তাহলে কাজ করবে কে সব? তোমার সব আমি কাজ করে দিব। তোমার কাজ হচ্ছে আমার পিচিটার খেয়াল রাখা। তাহলে আমার খেয়াল কে রাখবে?
তোমার খেয়াল আমি রাখবো। ওকে, দেখবো কেমন খেয়াল রাখতে পারো। তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। কই যাও তুমি? আসছি, তুমি শুয়ে থাকো। এই বলে বাসা থেকে বেরিয়ে তানভীরকে কল দিলাম। দোস্ত, একটু আড্ডা দেওয়ার জায়গায় আসতে পারবি? কেন? এখন আবার কি কাজ? তাড়াতাড়ি আয়, সব বলছি। ওকে। কল কেটে দিয়ে রাফিকে কল দিলাম। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, একটু আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আসতে পারবি? ওকে, আমি আসছি। কল কেটে দিয়ে ফারিয়াকে কল করলাম। কিরে, এতদিন পর আমার কথা মনে পড়লো? এত কথা বলার টাইম নেই, আমাদের আড্ডাখানায় তাড়াতাড়ি আয়। কেন এত জরুরি কেন? আসতে বলেছি, আসবি ব্যাস। ওকে, আসছি। কল কেটে দিয়ে আমি দ্রুত আড্ডাখানায় চলে গেলাম। গিয়ে দেখি একটা শালাও আসলো না। ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনজন একসাথে আসলো। কি রে, তোদের আসতে এত দেরি হলো কেন? আরে ভাই, কল দিলে তো আর আসা যায় না, আমাদেরও তো কিছু কাজ থাকে। এখন এত কথা বাদ দে, আগে বল কেন ডেকেছিস? আজকে তোদের মন খুলে ট্রিট দিব, তাই ডেকেছি। কারণটা কি? আজ তোকে অনেক খুশি খুশি লাগছে। ঠিক ধরেছিস, আজকে আমি সত্যি অনেক খুশি। তা কিসের জন্য এত খুশি, কারণটা বলবি তো? আগে একটা রেস্টুরেন্টে চল, তারপর সব বলবো। আজকে তোর সব টাকা খরচ করব। আচ্ছা করিস। সব হারামিগুলোকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম। ওরা ওদের পছন্দের খাবার অর্ডার করে দিয়েছে। এইবার বল কারণটা কি? জানিস, আমি বাবা হতে চলেছি। বাহ, খুব খুশি সংবাদ, অভিনন্দন জানাই। শালা, এত তাড়াতাড়ি খেলে দিয়েছিস? এই বলে ওরা হাসাহাসি করতে লাগলো। ওই শালা কেলিয়ে দাঁত ভেঙে দিব কিন্তু। তানভীর, ঠিকই বলেছিস। কেমন করলি কামটা? এই তোরা চুপ থাকবি? তোদের বেলা আসুক, তারপর দেখাবো মজা। বন্ধু, আমি মজা করেছি, মাইন্ড করিস না। আরে দূর, মাইন্ড নেওয়ার কি আছে। এইভাবে ওদের সাথে কতক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি বিথি অপ্রয়োজনীয় কাজ করছে। এইটা দেখে মেজাজ গরম হয়ে গেছে। এই তোমাকে না বললাম কাজ না করতে, তাহলে এইগুলো কেন করছো? আমি এখনো পুরো অসুস্থ হয়ে যাইনি, কাজ করতে পারবো আমি। তবুও তুমি কোনো কাজ করবে না? একটু করলে সমস্যা নাই তো। একবার বলেছি না এইসব না করতে। আমার কোনো কথাই তো তুমি শুনছো না। আমার ধমক খেয়ে বিথি একবারে চুপ হয়ে গেছে, আর ভয় পেয়েছে অনেক। আমার কোনো কথার জবাব না দিয়ে চলে গেল রুমে। কিছুক্ষণ টিভি দেখে রুমে এসে দেখি লাইট অফ করা। লাইটটা অন করে দেখি বিথি বিছানার এক কোণে গাল ফুলিয়ে বসে আছে। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি গিয়ে ওকে ধরলাম। এই, তুমি আমাকে ধরবে না। ও মা, আমার পাগড়িটা বুঝি আমার সাথে খুব রাগ করেছে। এই বলে বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগলি, আমি কি তোমার খারাপ চেয়েছি নাকি? দেখো, তুমি যদি কাজ করো, আল্লাহ না করুক তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? তাই বলে আমাকে ধমক দিবে? ওকে বাবা, সরি, আর দিব না। এইবারের মতো মাফ করে দাও। দিব, একটা শর্তে। বলো রাজি কিনা? কি সেই শর্ত? আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিতে হবে। ওকে রাজি। তুমিও কোনো কাজ করবা না? ওকে, করবো না। রাতে বিথির কথা মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। রাতে বিথির কথা মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি বিথি আমার বুকের উপর বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত চেহারাতে যেন খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছিল ওর ঘুমন্ত চেহারার দিকে অপলক তাকিয়ে থাকতে, কিন্তু অফিসের তারা আর কাজটা করতে দিল না। এই বিথি, উঠো। এই, কি হয়েছে? আমাকে ঘুমাতে দাও। এই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো। ধুর, আমার ঘুমটা নষ্ট করে দিলে। আমার অফিস আছে আজকে, তুমি এইভাবে শুয়ে থাকলে আমি যাব কি করে? হয়েছে, এবার ফ্রেশ হতে যাও। যাচ্ছি। বিটিকে বুক থেকে সরিয়ে ফ্রেশ হতে গেলাম। সবার সাথে বসে নাস্তা করে নিলাম। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর পাগলিটা আমার টাইটা বেঁধে দিচ্ছে। এই অবস্থাতেও আমার টাই বেঁধে দেওয়া লাগে? আচ্ছা, তুমি কি শুরু করলা? আমি এখনো সুস্থ আছি, আর তুমি আমাকে অসুস্থ বানিয়ে দিলে। তোমার এখন নিজের উপর যত্ন নেওয়া প্রয়োজন। এই অবস্থাতে তোমার কিছুই করা উচিত নয়। এই, আসার সময় আমার জন্য আচার নিয়ে আসবে। কেন আনবো না?
অবশ্যই আনবো। এইবার আমার আরেক নিয়মের কথা মনে আছে না? আছে তো। এই বলে বিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে আসলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম। এমন সময় ম্যানেজার রফিক আসলো। স্যার আসবো? হ্যাঁ রফিক সাহেব আসুন, বলেন কি প্রয়োজন। স্যার, আমাদের প্রজেক্টটা সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট নয়, আর সামনে এটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এইখানে নতুন তথ্য কোনটা? এই বিষয়ে ধারণা না থাকায় আমাদের আগামীতে সমস্যা হতে পারে, তাই সবাইকে এটা জানিয়ে দিন। ওকে, তুমি সবাইকে মিটিং রুমে নিয়ে যাও, আমি আসছি। ওকে স্যার। এই বলে রফিক চলে গেল। আমিও ওনার পিছন পিছন মিটিং রুমে ঢুকলাম। সবাইকে নিয়ে আলোচনা করছি। এমন সময় বিথির কল আসলো। কলটা দেখেও রিসিভ করি নাই, কারণ মিটিং এর মধ্যে কলটা ধরা বেমানান। একের পর এক কল দিয়ে যাচ্ছে বিথি, তাই বাধ্য হয়ে মোবাইলটা বন্ধ করে দিয়েছি। মিটিং এর কাজ শেষ করে কেবিনে আসলাম। এসে বিথিকে কল দিলাম, কিন্তু ওর মোবাইল বন্ধ বলছে। হয়তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছে। এইটা ভেবে আবার অফিসের কাজ করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। এসে দেখি বাসাটা নিরিবিলি বিরাজ করছে। মা বাবা দুজনে চুপচাপ বসে আছে। আমি কিছু না বলে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আমি আসার পর থেকে বিথিকে দেখতে পাইনি। তাই মাকে জিজ্ঞেস করলাম, মা বিথি কই? মা এমন ভাবে আমার দিকে তাকিয়েছে যেন আমি কোনো ভুল প্রশ্ন করে ফেলেছি। কি হলো, কথা বলছো না কেন? বিথি কই? বিথিকে আমি তাড়িয়ে দিয়েছি। মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম, আর সাথে অবাক হলাম। বিথিকে তাড়িয়ে দিয়েছো মানে? ও একটা খারাপ মেয়ে, ও একটা ধর্ষিতা মেয়ে। মায়ের কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মা তুমি এগুলো কি বলছো? কেন, তুই কি জানোস না যে ও ধর্ষিতা মেয়ে? বাহ মা বাহ, তোমার কথায় আর কাজে কোনো মিল নেই। কি বলতে চাস তুই? আমি বলতে চাই এই কথা যে যেই বাবা মা আমাকে শিক্ষা দিয়েছিল যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, আজ তাদের দ্বারা এমন নিকৃষ্ট কাজ হতে পারে তা আমার জানা ছিল না। কোনো ধর্ষিতা মেয়ে আমার বাড়ির বউ হবে না। বিথির কথা ছেড়ে দাও। আরে ওর মধ্যে বড় হচ্ছে আমাদের বাড়ির প্রদীপ, সেইটা কি তোমরা ভুলে গেছো? তুই এখন এগুলো কেন বলছিস? বিথি তো ইচ্ছে করে ধর্ষিত হয়নি, তাকে জোর করা হয়েছে, সেটা কি জানো না? আচ্ছা, তোমাদের এইগুলো কে বলেছে? সাবির নামে একটা ছেলে বাসায় এসেছিল, আর সেই বলেছে। আজ আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলি, যদি আমি আমার বিথিকে না পাই তাহলে তোমরা ভুলে যেও যে তোমাদের কোনো ছেলে নেই আর ছিল না। কি বলছিস এসব তুই? এটাই আমার শেষ কথা। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে যাই। বিথিদের বাড়িতে কল দিলাম, কিন্তু বিথি সেইখানে যাই নাই। অনেক খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে আছি। মোবাইলটা এখন অফ করা। অন করতেই দেখি ফারিয়ার অনেকগুলো কল আসলো। আমিও দেরি না করে ফারিয়াকে কল দিলাম। কিরে, অনেকগুলো দিয়েছিস দেখলাম, কারণ কি? তুই একটু আমার বাসায় আসতে পারবি? দোস্ত ভালো লাগছে না, পরে আসবো। আমি তোরে এখন আসতে বলেছি, তাই তুই এখনই আসবি। বাসায় গিয়ে কি করব? আসলেই দেখতে পারবি তুই, তাড়াতাড়ি আয়। আসছি। ফারিয়ার জোরাজোরিতে আর না গিয়ে পারলাম না। ফারিয়ার বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম। ফারিয়া দরজাটা খুলে দিল। কিরে, ডাকলি কেন? আমার রুমে যা, তারপর বলছি। আমি ফারিয়ার রুমে ঢুকে অবাক হয়ে যাই, কারণ সেইখানে বিথি আছে। বিথিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই, তুমি আমাকে ছেড়ে চলে আসলে কেন? কে বলেছে আমি চলে আসছি? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসলে কেন? কি করব, মা বাবা আমাকে ভুল বুঝেছে, ওনারা আমাকে জোর করে বের করে দিয়েছে। আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আমি অনেকবার মাকে বলেছিলাম যে তুমি আসার পর যা সিদ্ধান্ত হয় তা আমি মেনে নিব, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। মা তোমাকে ভুল বুঝেছে, সত্যিটা মা বুঝতে পারে নাই। আমাকে তো কল করতে পারতে। তোমাকে অনেক কল দিয়েছি, কিন্তু তুমি ধরো নাই। চলো এখন আমরা বাসায় যাব। আমার যেতে ভয় করছে বাসায়। কেন ভয় করবে কেন?
কোনো ভয় নেই, চলো এখান থেকে। বিতির হাত ধরে যে পা বাড়ালাম ঠিক তখনই ফারিয়া রুমে আসলো। কিরে চলে যাচ্ছিস? যাচ্ছি। আচ্ছা, তুই বিতিকে কই পেয়েছিস? আমি মার্কেট করে আসার সময় দেখি পিথি রাস্তা দিয়ে হাঁটছে আর চোখে পানি ফেলছে, পরে ওকে পাশে নিয়ে আসি। ধন্যবাদ দিয়ে তোকে আর ছোট করব না। আচ্ছা, এখন আমরা আসি। সাবধানে যাস। বিথিকে নিয়ে বাসায় চলে আসলাম। বিথির দিকে তাকাতেই দেখি খুব ভয় আছে। কলিং বেল চাপ দিয়ে দুজনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। কিরে ভেতরে ঢুকবি না? আমরা কোনো জবাব না দিয়ে চুপচাপ ভিতরে আসলাম। এমন সময় মা বিথির কাছে হাত জোর করে বলতে লাগলো, মারে আমি তোকে ভুল বুঝেছি, অনেক কথা শুনিয়েছি, আসলে দোষটা আমারই ছিল, তুই আমাকে মাফ করে দে। এ কি মা, আপনি এটা কি করছেন? আপনি তো সঠিক কাজ করেছেন, আর আপনি আমাদের জান্নাত। আপনি এভাবে ক্ষমা চাচ্ছেন কেন? আমি ঠিক বিচার না করে তোর উপর মিথ্যে অপবাদ দিয়েছি সাময়িকের জন্য, আমি তোর কাছে অপরাধী হয়ে গেলাম। মায়েরা কখনো সন্তানের কাছে মাফ চায় না, আপনিই তো আমার সব। বিথির কথা শুনে মা বিথিকে বুকের সাথে জড়িয়ে নিল। দুজনের চোখে পানি টলমল করছে। ওদের মিল বন্ধন দেখে নিজের কাছেও খুব খুশি লাগছে। সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বিথিও রুমে আসলো। তুমি আজকে আমাকে ভয় পাইয়ে দিয়েছো, জানো আজকে আমার কতটা টেনশন হয়েছিল। ওলে আমার বাবুটা লে, আর কষ্ট দিব না বাবুটাকে। আমার মনে হয়েছিল যেন আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এই কথার কোনো দিন বলবা না, আমি তোমাকে কোনোদিন হারাতে দিব না। প্রমিস দাও। ওকে, দিলাম। আচ্ছা, আজকে কি সাব্বির বাসায় এসেছিল? আসছিল। জানো ওকে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ওকে এত মারার পরও শিক্ষা হয়নি? ওকে আবার বোঝাতে হবে। বাদ দাও তো এসব মারামারি। ওকে দিলাম, বাট সাময়িকের জন্য। খাবার খাবে না? খাবো। তাহলে চলো। আজকে আমি তোমাকে খাইয়ে দিব, এইখানে খাবার নিয়ে আসো। এই প্রথম তুমি আমাকে খাইয়ে দিবে? দিব। ওকে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিথি চলে গেল খাবার নিয়ে আসার জন্য। আমি এই সুযোগে তানবীরকে কল দিলাম। দোস্ত, কই তুই এখন? আমি তো বাসায়। কেন? আজকে বাসায় সাব্বির আসছিল, আর বাসায় অনেক ঝামেলা হয়েছে। ওই শালাই তোর বাসা আসছিল? আর বিথির নামে উল্টাপাল্টা কথা বলেছে, আর এই নিয়ে ঝামেলা হয়েছে বাসায়। এখন কি আর একটা শিক্ষা দিব নাকি? তাই দিতে হবে। তুই বড় ভাইদের বল ওকে যাতে পঙ্গু করে আমাকে পিক দেয়। ওকে, কাজ করে দেব, টাকা লাগবে অনেক। সব আমি দিব, তুই শুধু কাজটা করে দেওয়ার ব্যবস্থা কর। ওকে, করছি। দরজার দিকে তাকিয়ে দেখি বিথি খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দোস্ত, আমি পরে কথা বলছি, বাই। এই বলে কল কেটে দিলাম। কি হলো, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? কি হলো, কল কাটলে কেন? কথা শেষ তাই কেটেছি। বলেছিলাম না এইসব বাদ দিয়ে দিতে। ওকে, 3 দিন পর দিব। তুমিও না খুব ফাজিল। কথা না বলে খাবারটা নিয়ে আসো। বিথি আমার সামনে খাবারগুলো সাজিয়ে রাখলো। এই কি, আমার খাবার কই? আজ আমরা দুজনে এক থালায় খাবো। এই বলে আমি খাবার হাতে নিয়ে বিথিকে খাইয়ে দিচ্ছি, আর বিথিও আমাকে খাইয়ে দিচ্ছে। আউচ! আই, কি হলো? আমার আঙ্গুল কামড়ে দিয়ে আবার বলছো কি হলো? আহারে, লেগেছে বুঝি? অনেক। এদিকে আসো, আমি আদর করে দিই। না থাক, এখন লাগবে না, খাবারটা শেষ করো। খাবারটা শেষ করে দুজনে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আচ্ছা, তুমি যে আমার বাবুটার যত্ন নাও না, তার জন্য তোমাকে কি করতে মন চাই? বাবুর যত্ন নিতে হবে না, তুমি আমার যত্ন নিলেই হবে। তোমারটা তো নিচ্ছি। যদি পিচিটা বলে ফেলে যে বাবা তুই শুধু মায়ের যত্ন নিয়েছো, আমার নাওনি, তাহলে কি বলবে? আমার বাচ্চা সামলাবে তোমার মা, আর তোমার মায়ের বাচ্চা সামলাবো আমি। বাহ, ভালোই তো কথা বলতে পারো। সরো, আমি তোমার বুকে ঘুমাবো। নিষেধ করেছে কে? ঘুমাও তুমি। বিথিকে বুকে নিয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল কয়েকটি মাস।
প্রতিদিনকার মতো আজকেও বিধির নিয়ম মেনে অফিসে চলে আসলাম। অফিসে বসে কাজ করছি এমন সময় বাসা থেকে মায়ের কল আসলো। হ্যাঁ মা, বলো। বাবা, তুই একটু ইসলামিয়া হাসপাতালে আসতে পারবি? হঠাৎ হাসপাতালে গিয়ে কি করব? বেথির হঠাৎ করে পেটে ব্যথা উঠেছে, আমরা ওকে হাসপাতালে নিয়ে আসি। কি? ওকে, তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এই বলে অফিসের কাজ রেখে হাসপাতালে চলে আসলাম। আর মনে মনে আল্লাহকে ডাকছি যেন আমার পাগড়িটার কিছু না হয়। হাসপাতালে এসে দেখি মা বাবা বসে আছে। আমাকে দেখে মা কান্না করে দেয়। মা, বিধি কই? ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সবাই মিলে থিয়েটারের বাইরে অপেক্ষা করতে লাগলাম, ডাক্তার আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর একজন ডাক্তার বের হলো। আমরা তার কাছে ছুটে গেলাম। ডাক্তার সাহেব, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী আর সন্তান উভয়ই ভালো আছে। ডাক্তারের কথা শুনে যেন প্রাণ ফিরে এলো। আর এত খুশি হয়েছি যে তা বলার মতো না, কারণ আজকে থেকে আমি বাবা হয়েছি। আমরা কি ওদের সাথে দেখা করতে পারি? এখন না, ঘন্টাখানেক পর দেখা করলে ভালো হয়। ওকে। ডাক্তারের কথা মতো ঘন্টা পর বিধির কেবিনে ঢুকলাম। দেখি পাগলিটা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ওর কপালে হাত রাখলাম। ও আমার দিকে তাকাতেই ওর চোখ দিয়ে পানি পড়ছে আর আমার হাতটা চেপে ধরে আছে। এই পাগলি, কাঁদছো কেন? দেখো, আমি তোমার সামনে। জানো, আমার কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। চুপ একদম। আর এই ধরনের কথা বলবা না। তুই সম্পূর্ণ সুস্থ এখন। আমার আর বিধির কথার মাঝে মা এসে আমার সন্তানকে আমার কোলে দিয়ে গেল। ওর দিকে তাকাতেই যেন আমার সব ক্লান্তি চলে গেল। আমার মেয়ে হয়েছে, দেখতে ঠিক তার মায়ের মতো। আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও কোলে রেখে বিধির কাছে দিলাম। আর বাহিরে এসে সবগুলো হারামিকে জানিয়ে দিলাম সুসংবাদটা। মা, বাবা আর বিধির জন্য খাবার নিয়ে গেলাম। মা, আমি তোমাদের জন্য খাবার এনেছি, খেয়ে নাও। আমরা খেয়ে নেব। তাহলে মা, আমি অফিসে যাচ্ছি, রাতে আবার আসবো। ওকে, সাবধানে যাস। এই বলে বিধি আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসে। কিছুক্ষণ পর রাফি, ফারিয়া আর তানবীর হাতে করে একটা ব্যাগ নিয়ে আমার কেবিনে আসলো। কিরে, হঠাৎ তোরা তিনজন এইখানে? কেন, আসতে মানা নাকি? না, মানা হবে কেন? তুই যে সংবাদ শুনিয়েছিলি তা শুনে কি ঘরে বসে থাকা যায়? তা হাতে ওইটা কি? এটা হচ্ছে মিষ্টি, ওর জন্য এনেছি। আমার জন্য মিষ্টি কেন? তোর মেয়ে হয়েছে, তাই তো ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি খাওয়ানোর কথা তো আমার, তা তোরা আনলি কেন? তোকে মিষ্টি খাওয়ানোটা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে উদ্দেশ্য কোনটা? তোকে মিষ্টি খাওয়াই মনে করে দিতে এসেছি যে আমাদের ট্রিটটা কবে দিবি। ও, এই ব্যাপার। আরে তোরা এই নিয়ে চিন্তা করিস না, আমি দিয়ে দিব। তাহলে তো ভালোই। সাব্বিরের খবর নিয়েছিস? দূর, ওর খবর নিয়ে আমি কি করব? ওকে নাকি এমন মার মেরেছিল যে সে এখন পঙ্গু হয়ে আছে। আমি তো এটাই চেয়েছিলাম। শালা, তোরা আজকে এই খুশির দিনে এগুলো আলোচনা করছিস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আজকে রাতে আমাদের ট্রিটটা দিয়ে দিস। না দোস্ত, আজকে না, আজকে বিধির কাছে থাকবো। ওকে, তাহলে কাল দিস। দিব কাল। তাহলে মিষ্টিগুলা খা, আমরা পরে আসবো আবার। এখন আবার চলে যাবি? কাজ আছে আমাদের। ওকে, সাবধানে যাস। তিনজনে চলে গেল। আমি ম্যানেজারকে ডেকে পুরো অফিসের জন্য মিষ্টি আনতে বললাম। আর অফিস একদিনের জন্য ছুটি দিয়ে দিলাম। অফিসের কাজ শেষ করে সোজা হাসপাতালে চলে গেলাম। এইদিকে কি রে, তুই গোল খেয়ে বসে আছিস, কিছু করতে পারছিস না? ও আমাকে পঙ্গু করেছে আর আমি ওকে চির বিদায় দিয়ে দেব। সেই কাজ তোর দ্বারা হবে না। তুই ওর ক্ষতি করলে ও এবার তোকে মেরেই ফেলবে। এইবার কে মরবে সেটা দেখা যাবে। গোল এইবার আমি দিবই। যেই ছেলে তোর এই অবস্থা করেছে তাকে ছেড়ে দিলে আমাদের পথে কাটা সরবে না। কয়েক মাসের জন্য আগুন মনের মধ্যে জ্বলছে, কবে যে এর প্রতিশোধ নিব। আমি ইমনের উপর সর্বক্ষণ দৃষ্টি রাখছি, তুই চিন্তা করিস না। গুড। ও কখন কি করে, কোথায় যায়, সব আমাকে জানতে হবে। ওকে, আমি পরে আসবো, আমার আরেক জায়গায় কাজ আছে। ওকে, যা।
আর খবর পাইলে জানাইস। এইদিকে আমি হাসপাতালে চলে এলাম। এসে দেখি মা আর বিথি আমার সন্তানের সাথে মজা করছে। কিরে তুই এসেছিস? মাত্র আসলাম। ডাক্তার বলেছে যে কাল বিথিকে রিলিজ করে নিতে পারবো। ও তাহলে তো ভালোই। মায়ের সাথে কথা বলে চলে গেলাম বিথির কাছে। কেমন লাগছে এখন? ভালো লাগছে। আজকে সারাদিন তোমাকে খুব মিস করেছি। তুমি একলা করেছো, আমি কি করি নাই? না, তুমি করো নাই। কিভাবে বুঝলে যে আমি করি নাই? যদি করতে তাহলে আমাকে একটা কল দিতে। আজ পুরো অফিসের সাথে আমার খুশিটা ভাগ করে দিয়েছি, তাই তোমাকে আর কল দিতে পারি নাই। দুপুরে কিছু খেয়েছো তো? আমি খেয়েছি। আচ্ছা, আমি একটু মায়ের কাছে যাই। যাও। মায়ের কাছে গিয়ে বলতে লাগলাম, মা তোমরা সারা দিন এখানে ছিলে, তুমিও হয়তো ক্লান্ত হয়ে পড়েছো, তুমি আর বাবা বাসায় যাও। না, আমাদের কিচ্ছু হয় নাই। তুই বাসায় গিয়ে ফ্রেশ হ, তারপর না হয় আমরা যাব। ওকে। এই বলে আমি দ্রুত গাড়ি নিয়ে বাসে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। দেরি না করে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে ওদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। হাসপাতালে ঢুকেই মা বাবাকে বাসায় পাঠিয়ে দিলাম। বিথির কাছে খাবার নিয়ে গেলাম। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আজকে তুমি খাইয়ে দাও। ওকে, কাছে আসো। বিথি আমার কাছে এসে বসলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ করে আমিও খেয়ে নিলাম। তুমি এখনো অসুস্থ, তাই তুমি শুয়ে পড়ো। তুমি কি করবে? আছি আমি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তুমি কি না ঘুমিয়ে কাটিয়ে দিবে নাকি? বললাম না আমার চিন্তা না করতে, তুমি ঘুমাও। ওকে। একদিকে বিথির মাথায় হাত বুলাচ্ছি আর অন্যদিকে আমার মেয়ের সাথে মজা করছি। এক পর্যায়ে মা ও মেয়ে দুজনে ঘুমিয়ে যায়। আমি চুপ করে বিছানা থেকে উঠে গিয়ে চেয়ারে বসে থাকি। যদি রাতে বিথির কিছু লাগে তাই বসে আছি। বসে বসে মোবাইল টিপছি আর বিথির দিকে খেয়াল করছি। কয়েক ঘন্টা মোবাইল টিপার পর নিচ থেকে যেন চোখটা বন্ধ হয়ে আসছে। ভোর রাতে নামাজটা পড়ে চেয়ারে বসে আছি। কিছুক্ষণ পর চোখে তন্দ্রা ভাব আসলো। মোবাইলটা পাশে রেখে ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে তুই এখানে শুয়ে আছিস কেন? তোমরা এত তাড়াতাড়ি আসলে যে? এসেছি আমার নাতনি আর মেয়েকে দেখার জন্য। ওকে, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা আনছি। ফ্রেশ হয়ে হাসপাতালে বাইরে এসে সবার জন্য কিছু নাস্তা নিলাম। দুপুরে বিথিকে বাসায় দিয়ে আসলাম। বিথি শুয়ে আছে আর আমার মেয়েকে তার দাদা দাদি আদর করছে। এমন সময় তানবীর, ফারিয়া আর বিথি আসলো। কিরে, কি খবর তোদের? আর এইখানে তোরা? আমরা তোর কাছে আসি নাই, আমরা আসছি বিথি ভাবির সাথে দেখা করতে। যা, ও রুমে আছে। ওরা চলে গেল বিথির সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ পর আমিও গেলাম ওদের পিছন পিছন রুমে। গিয়ে দেখি ওরা খুব মজা করছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। সবাই ভালোই মজা করছে। অন্যদিকে, দোস্ত, ইমনের একটা মেয়ে সন্তান হয়েছে। এইটা খুব খুশির সংবাদ। এটা খুশি সংবাদ ওদের জন্য, আমাদের জন্য না। আরে বলদ, এইটা আমাদের জন্য খুশির সংবাদ। কিভাবে? ইমন এখন তার মেয়েকে নিয়ে বিজি থাকবে আর ওর প্রতি দুর্বল জন্মাবে। তাতে আমাদের লাভ কি? তাতে আমাদের অনেক লাভ, সেটা পরে বুঝবি। তুই আপাতত ওর উপর নজর রাখিস। তা তো রাখবই। তাহলে যা, এখন পরে আসিস। আচ্ছা। এইদিকে ফারিয়া, রাফি আর তানভীর আমার মেয়েকে নিয়ে মজা করছে। দেখতে পুরো ভাবির মতো সুন্দর হয়েছে। ভাবছিলাম ইমনের মতো হইব, কিন্তু তোর যে চেহারা। এই বলে ওরা হাসাহাসি শুরু করে দিল। আমি ওদের কথা জবাব না দিয়ে বিধির কাছে গেলাম। এই, আমাদের মেয়ের নাম তো রাখা হয়নি। ও হ্যাঁ, তাই তো। ওর নাম কি রাখা যায়? ওর নাম সুমাইয়া রাখলে কেমন হয়? তুমি যা রাখবে তাই। তোদের প্রেম করা কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? তোদের জন্য আর পারলাম কই। আমরা চলে যাবার পর ইচ্ছে মতো প্রেম করিস, এখন বাচ্চাটাকে ধর। তোমরা চলে যাবে মানে? মানে আমরা যাচ্ছি এখন। না, আজকে যাওয়া হবে না। আজকে খাবার খেয়ে যেতে হবে। না ভাবি, আজকে না, আরেকদিন এসে খাবো। তাহলে প্রমিস দাও যে আরেকদিন এসে খাবে। ওকে ভাবি, প্রমিস দিলাম আরেকদিন এসে জমিয়ে আড্ডা দিয়ে খাবার খেয়ে যাব। ওকে, তাহলে সাবধানে যেও তোমরা। ওরা চলে গেল আর আমাদের মাঝের খুনসুটি আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে উঠলো। ওর বয়স 6 বছর। পুরো বাড়িটাকে ও ওর দুষ্টমি দ্বারা মাতিয়ে রাখে।
খুব খেয়াল রাখে আমাদের। আজ ওর ষষ্ঠ জন্মদিন, খুব ধুমধাম করে আয়োজন করা হয়েছে, পুরো বাড়ি মেহমান। আমি আর বিথি ঘুমানোর প্রস্তুতি নিলাম। এমন সময় আমার মেয়ে সুমাইয়া রুমে আসলো। কি হয়েছে মা, কিছু লাগবে নাকি? বাবা, আমার একটা আবদার আছে। কি আবদার শুনি? আমাকে আর মাকে নিয়ে তোমাকে ঘুরতে যেতে হবে। ওকে, আপনার আবদার গ্রহণ করলাম। আমরা কালই ঘুরতে যাব। ধন্যবাদ বাবা। এই বলে আমার গালে একটা চুমু দিয়ে দৌড় দিল। দেখেছো, আমার মেয়েটা দেখতে দেখতে আজকে কথা বলতে শিখে গেছে। তা তো দেখছি, কিন্তু আরেকটা জিনিসও দেখছি। কি সেইটা? পাগলের সাথে আরেক পাগলকে দেখেছি। মানে? সুমাইয়া ঘুরতে বলে গেল আর তুমি রাজি হয়ে গেলে? আমার মেয়ে ঘুরতে যেতে চেয়েছে, আর আমি ওকে না করে দিব? তা কবে? কাল যাবে ঘুরতে? কাল যাব আমরা, বিকেলে গাড়িতে উঠবো। আচ্ছা, তাহলে তো কাপড় গোছাতে হয়। কাল সকালে গোছাবো। এখন ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। আমারও, সারাদিন কাজ করে ক্লান্ত। এই, তোমার কাছে কোলবালিশ কেন? ওইটাকে ছুঁড়ে ফেলো। ও, আমি তো ভুলেই গেছি যে আমার কোলবালিশ তো তুমি। এখন আমাকে জড়িয়ে ধরো। বিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখি বিথির জায়গায় সুমাইয়া শুয়ে আছে। সুমাইয়া আমাকে দেখে হাসতে লাগলো। আমি ওকে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। সুমাইয়া, তুমি এখানে? সকালে তোমাদের রুমে এসে দেখি তুমি মাকে ধরে শুয়ে আছো। তখন আমি তোমার হাতটা সরিয়ে আমি শুয়ে পড়ি তোমার কোলে। সুমাইয়ার কথা শুনে খুব লজ্জা পেলাম। শুধু আমি না, সাথে বিথিও লজ্জা পেল। তুমি একটু তোমার দাদির কাছে যাও তো, বাবা এখন ফ্রেশ হবো। আচ্ছা, যাচ্ছি। এই বলে সুমাইয়া রুম থেকে বেরিয়ে গেল। এই, তুমি রাতে দরজা বন্ধ করো নাই? করেছি তো, রাতে মায়ের কাছে গিয়েছিলাম, তখন আর বন্ধ করি নাই। তোমার ভুলের কারণে দুজনে মেয়েটার কাছে খুব লজ্জা পেলাম। আর মেয়েটাও না এত পেকেছে যা বলার বাহিরে। দেখতে হবে না কার মেয়ে? তোমার আশকারা পেয়ে মেয়েটা একেবারে মাথায় উঠেছে। এই, আজকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার কথা, মনে আছে কথাটা? আছে। খাবার খাওয়ার পর জামা কাপড় গোছাবো। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। যাও। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম। সুমাইয়া তার দাদির সাথে খেলা করছে। আমি রুমে এসে দেখি বিথি ব্যাগ গোছানোর কাজে ব্যস্ত। এসি চলার পরেও ওর মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা ওর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে। আমি বিথিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই, কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে আমার সমস্যা নাই, আমি তোমাকে ধরেছি, অন্য কাউকে তো আর ধরি নাই। আচ্ছা, তুমি দেখতেছো আমার কাজ আছে, এখন ছাড়ো। তোমার মুখের ঘামগুলোর কারণে তোমাকে খুব সুন্দর লাগছে। থাক, এখন রোমান্টিক হওয়ার দরকার নেই, আমাকে কাজ করতে দাও। বাবা, আমি কিন্তু দেখে ফেলেছি। সুমাইয়ার কথা শুনে আমি দ্রুত বিথিকে ছেড়ে দিলাম। দুজনে পিতৃটার কাছে খুব লজ্জা পাচ্ছি। মা, তুমি এখানে কি করছো? কিছু লাগবে নাকি তোমার? আমি এসেছি তোমার জামাগুলো দিতে। ওকে, দাও, আমরা গুছিয়ে দিচ্ছি। এই যে এগুলা। সুমাইয়ার হাত থেকে জামাগুলো নিয়ে বিথিকে দিলাম। সুমাইয়া রুম থেকে চলে গেল। আচ্ছা, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আমি কি জানতাম নাকি যে ও এমন সময় চলে আসবে? তোমাকে আমি কত করে বলেছি যে কেউ এসে পড়বে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। হয়েছে, আর বলতে হবে না, তাড়াতাড়ি গুছিয়ে নাও। করছি তো। আমাদের গোছানোর কাজ শেষ করে রেডি হয়ে নিলাম আর বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ড্রাইভ করছি আর সুমাইয়া আমার কোলে বসে আছে আর বিথি পাশের সিটে বসে আছে। আমরা 3 দিনের জন্য খাগড়াছড়ি ঘুরতে বেরিয়েছি। বিকেলে গাড়ি ড্রাইভ করা শুরু করি। আমাদের সেইখানে পৌঁছাতে রাত পেরিয়ে যাবে। রাতে গাড়িটাকে একটা হোটেলে দাঁড়িয়ে করিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পর আবার ড্রাইভিং শুরু করে দিলাম। এই, আমার ঘুম পাচ্ছে। তাহলে সিটটাকে হেলে দিয়ে শুয়ে থাকো। না, এইভাবে আমার ঘুম হবে না। তাহলে কি করবে? আমি তোমার কোলে ঘুমাবো। দেখো না, আমার মা আমার কোলে ঘুমিয়ে আছে। এই, ওইটা কিন্তু আমার জায়গা, এইটার ভাগ আমি কাউকে দিব না।
এখন কি করব তাহলে? সুমাইয়াকে আমার বুকে দাও আর আমি তোমার কোলে শুয়ে পড়ি। তোমাকে নিয়ে আর পারা যায় না। পারতে হবে না। এই বলে বিথি আমার কোলে ঘুমিয়ে পড়ল। আমি বিথির মাথায় হাত বুলাচ্ছি আর বিথি চুপ করে শুয়ে আছে। ভোর রাতে আমরা খাগড়াছড়ি হোটেলে গিয়ে উঠলাম, কিন্তু বিথির জন্য আমি গাড়ি থেকে নামতে পারছি না। এই বিথি, উঠো। কি হয়েছে, ডাকছো কেন? আমরা এসে গেছি তো, হোটেলে যাবে না? যাচ্ছি। এই বলে বিথি আমার কোল থেকে উঠে গেল। আমিও সুমাইয়াকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। গাড়িটাকে পার্কিং করে রাখলাম। সারা রাত ড্রাইভিং করে খুব ক্লান্ত হয়ে গেছি। রুমে এসে তিনজনে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে। ঘুম চোখে তাকিয়ে দেখি সুমাইয়া ধাক্কা দিচ্ছে। কি হয়েছে মা, ধাক্কা দিচ্ছ কেন? বাবা, আমরা কোথায় এসেছি? আমরা একটু পর ঘুরতে বের হব। এটা হোটেল। তাহলে ঘুমাচ্ছ কেন? ওঠো ঘুম থেকে। একটু ঘুমাতে দাও আমাদের। না বাবা, আর ঘুমাতে পারবে না, ওঠো এখন। এই তো উঠতেছি। সুমাইয়ার জোড়াজুড়িতে বাধ্য হয়ে ঘুম থেকে উঠলাম। পাশে বিথি শুয়ে আছে, ওকেও জাগিয়ে দিলাম। রেডি হয়ে নিলাম খাগড়াছড়ি ভ্রমণ করার জন্য। সকালে নাস্তা করে সারাদিন ঘুরলাম। ঘোরা শেষ করে হোটেলে আসতে আসতে রাত হয়ে গেছে। বাবা জানো, আজকে খুব ভালো লেগেছে আমার কাছে। জায়গাটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তোমার আম্মুকে জিজ্ঞেস করলে না জায়গাটা কেমন লেগেছে? তুমি বসো, আমি জিজ্ঞেস করে আসছি। এই বলে সুমাইয়া ওর মায়ের কাছে চলে গেল আর আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছি। অন্যদিকে শালা তুই পাগল হয়ে গেছিস, তোর কথায় আর কাজে কোনো মিল নেই। তোর আবার কি হয়েছে? ভাই তুই সোজা সাপটা বলিস না কেন যে তুই ইমনকে কিছু করতে পারবি না? ও এই ব্যাপার? আরে পাগল, সবুর কর, সবুরে নেওয়া ফলে। এই কথা আমি গত কয়েক বছর যাবত শুনতেছি। জানি তুই কিছুই করতে পারবি না। দেখ আমি করি কিনা, তাই ইমনের উপর নজর রাখছিস তো? তার বলা লাগবে না, সব সময় নজর রাখছি। এখন কোনো খবর পেয়েছিস ওর নামে? ও ওর স্ত্রী আর মেয়েকে নিয়ে খাগড়াছড়ি ঘুরতে গেছে। ঘুরতে দে, ওকে মজা করতে দে, শেষ চালটা আমরাই দেব। এই কথা অনেকবার শুনতেছি, কিন্তু তুই কিছুই করছিস না কেন? চুপ থাক আর এইখান থেকে যা, আমাকে ভাবতে দে। রায়হান আর কিছু না বলে রেগে সাব্বিরের রুম থেকে বেরিয়ে যায় আর সাব্বির ভাবতে থাকে কিভাবে ইমনের ক্ষতি করা যায়। এইদিকে এই বিথি, কই তুমি? কি হয়েছে, ডাকছো কেন? আজকে সারাদিন তেমন কথা বলো নাই আমার সাথে, কারণটা কি জানতে পারি? কই, বলেছি তো। আচ্ছা, কাল কই যাবা? দেখি কই যাওয়া যায়। কাল রাতে কিন্তু আমার ঘুম হয়নি ভালো করে। ঘুম হয়নি কেন? তুমি জানো না আমি তোমার বুক ছাড়া ঘুমাতে পারি না? সেটা তো জানি। তাহলে আজকে আমাকে বুকে টেনে নিয়ে আমাকে ঘুম পাড়াতে হবে। আচ্ছা, পাড়িয়ে দেব। হঠাৎ বারান্দা থেকে সুমাইয়া আসলো। বাবা খাবে না? আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই তো মা, আমরা এখন খাবার খেতে বের হব। সবাই মিলে বাহিরে গিয়ে খেয়ে আসলাম। এইভাবে কয়েকদিন খাগড়াছড়ি থেকে অনেক মজা করলাম। আজকে আবার শহরে ফিরে যাব। নিয়ম মাফিক আমি আবার ড্রাইভিং শুরু করে দিলাম। কিছুক্ষণ ড্রাইভিং করতেই বিথি বলে উঠলো, এই গাড়ি থামাও। কেন? গাড়ি থামাবো কেন? থামাতে বলেছি, থামাও। বিথির কথা শুনে গাড়িটা সাইড করে দাঁড় করালাম। কি হয়েছে, গাড়ি থামাতে বলেছো কেন? ওই দেখো আইসক্রিমের দোকান, আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসো। এখন খাওয়া লাগবে না, এইগুলো খেলে পেট খারাপ করবে। না বাবা, কিছু হবে না, তুমি আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসো। তোমাদের জ্বালায় আর পারা যায় না। ওকে তোমরা বসো, আমি আনতেছি। এই বলে গাড়ি থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে অন্য রাস্তায় গিয়ে ওদের জন্য কিছু আইসক্রিম কিনলাম। আইসক্রিম কেনা শেষ করে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎ কিছু একটা আমাকে প্রচন্ড বেগে ধাক্কা মেরে চলে যায় আর আমি ছিটকে কয়েক হাত দূরে পড়ে যাই। শুধু মনে হচ্ছে আমার মাথা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। এরপর আমার আর কিছুই মনে নেই। গাড়ির ভিতর থেকে বিথি আর সুমাইয়া আমার এই অবস্থা দেখে দ্রুত গাড়ি থেকে আমার কাছে আসলো। দুজনে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। চারপাশে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আই ইমন, চোখ খুলো, দেখো তোমার কিচ্ছু হবে না। বাবা ওঠো, চলো আমরা বাসায় যাব। এই বলে বিথি আর সুমাইয়া কাঁদতে লাগলো। কিছু লোক আমাকে ধরে
পাশের একটা হাসপাতালে নিয়ে আসে। এইদিকে বিথি, তানভীর, ফারিয়া আর রাফিকে কল করে সব বলে দেয়। ওরা তিনজন হাসপাতালে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বিথি অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এইদিকে সুমাইয়াও কেঁদে যাচ্ছে। মা, কান্না করো না, তোমার বাবার কিচ্ছু হবে না। বাবা কি আমাদের সাথে আগের মতো মজা করতে পারবে? পারবে। তুমি কান্না করলে তোমার বাবার কষ্ট হবে অনেক। আচ্ছা, তাহলে আমি আর কান্না করব না। সুমাইয়াকে সান্ত্বনা দিয়ে নিজে ভিতর থেকে প্রচুর ভেঙে পড়েছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে দিচ্ছে না। এইদিকে ডাক্তাররা তাদের কাজ করেই যাচ্ছে, আর বিথি অপেক্ষা করে আছে কখন ডাক্তার থিয়েটারের থেকে বের হবে। আর ওর চোখ দিয়ে যেন পানির বন্যা বইছে। অন্যদিকে, সাবাস বাঘের বাচ্চা, তোর মনে যে এটা ছিল তা আমাকে আগে বলিসনি কেন? সবুরে নেওয়া ভালো, ও আমাকে পঙ্গু করেছে, আমি ওকে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, তুই এত বড় একটা কাজ করলি কেমনে? এইটা নিনজা টেকনিক, যা সবাইকে বলা যায় না। বেচার এখন হাসপাতালের বেডে শুয়ে আরাম খাচ্ছে। আমার সাথে যে লাগতে আসবে তার আমি এই অবস্থা করে ছেড়ে দেব। কি রে, আজকে বাসায় আঙ্কেল আন্টি নাই? না, তারা বেড়াতে গেছে, কাল আসবে হয়তো। তুই আজকে আমার সাথে থাকবি। ওকে, থাকবো, আর সারাদিন মজা করব। ওইদিকে ইমন বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই খুশিতে আজকে সবাইকে ট্রিট দিয়ে দিস। তা তো দিবই। এইদিকে বাবা মা হাসপাতালে চলে আসলো। বিথি মাকে দেখেই মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, সাথে মাও কাঁদতে লাগলো। মা, নিজের মনকে শক্ত কর, দেখবি আমার ছেলে কিচ্ছুই হবে না। বিথি কিছু না বলে অঝরে কাঁদছে। বিথি আর মায়ের পরিস্থিতি আড়াল করতে বাবা সুমাইয়াকে অন্যদিকে নিয়ে যায়। ডাক্তার কি কিছু বলেছে? না, ডাক্তার এখনো থিয়েটার থেকে বের হয়নি। আল্লাহকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বলে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে ডাক্তারের মুখে আমার অবস্থা শোনার জন্য। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো, আর সবাই দৌড়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, আমার স্বামী কেমন আছে? দেখুন, নিজেকে শান্ত করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে চলছি। তাকে যেইভাবেই হোক সুস্থ করে দিন। যা টাকা লাগবে আমরা দিব, তবুও তাকে সুস্থ করে দিন। দেখুন, সব তো আর টাকা দিয়ে হয় না। রোগীর মাথা দিয়ে প্রচুর ব্লাডিং হয়েছে, কিন্তু কখন জ্ঞান ফিরবে তা বলা যাচ্ছে না। এখন আল্লাহর কাছে দোয়া চান। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে বিথির কান্না আগের থেকে বেড়ে গেল, সাথেও মা কান্না করছে। তাদের একমাত্র সাহায্য যিনি করতে পারেন তিনি হলো আল্লাহ। এই মনোভাব নিয়ে বিথি আল্লাহর নিকট দোয়া চাইতে লাগলো। এইদিকে তানভীর আর রাফি, ফারিয়া দ্রুত হাসপাতালে চলে আসলো। তারা বিথিকে সান্ত্বনা দিতে লাগলো। তানভীর হয়তো কিছুটা সন্দেহ করতে লাগলো যে ব্যাপারটা কি হয়েছে। তানভীর ইশারায় রাফিকে ডাকলো। আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা সাব্বিরের। আমার মনে হয় যে ওই শালার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা। ওকে যে আমার কি করতে মন চায় সেটা আমি নিজেও জানি না। চল আজকে সব প্রতিশোধ একসাথে তুলবো। ওকে, চল তাহলে। দাঁড়া, আমি ফারিয়ার কাছ থেকে বলে আসি। রাফি চলে গেল ফারিয়ার কাছে। ফারিয়া, তুই ভাবির কাছে থাক, তোর প্রয়োজন হতে পারে। কেন? তোরা কোথায় যাচ্ছিস? আমরা একটা কাজে যাচ্ছি, তুই থাকিস ওখানে। আমি জানি তোরা কই যাচ্ছিস। ওকে, যা, সফলভাবে ফিরে আসবি। রাফিয়া তানভীর চলে গেল সাব্বিরকে মারার উদ্দেশ্যে। অন্যদিকে, দোস্ত, আমি একটু দোকান থেকে আসি, মোবাইলে টাকা ঢোকাবো। আমার জন্য সিগারেট নিয়ে আসিস। সাবধানে থাকিস, আমি হয়তো আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা। এই বলে রায়হান সাব্বিরকে একা রেখে চলে গেল। রায়হানের যাওয়ার কিছুক্ষণ পর রাফি আর তানভীর ঢুকলো সাব্বিরের রুমে। এ কি, তোরা এইখানে কি করতে এসেছিস? আমার বন্ধুকে অসহায় বানিয়ে তুই মজা করছিস এখানে। বেশ করেছি, আর তোদেরও করব, শুধু অপেক্ষা কর। ও আচ্ছা, আগে আমাদের হাত থেকে বেঁচে দেখা, তারপর আমাদের মারিস। মানে এখন দেখবি। এই বলে ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরকে কোপাতে লাগলো। কয়েকটা আঘাত করতেই সাব্বিরের প্রাণ চলে যায়। পুরো মেঝে রক্তে ভেসে আছে। রাফি আর তানভীর তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে যাওয়ার আগে তাদের রক্তমাখা জামা পরিবর্তন করে ফেলে। অন্যদিকে রায়হান কাজ শেষ করে সাব্বিরের রুমে ঢুকে অবাক হয়ে যায়।
তার পুরো শরীর কাটা দিয়ে ওঠে। সাব্বিরের রক্তমাখা শরীর আর মেঝে দেখে কি করবে রায়হান তা ভাবতে শিউরে উঠছে সে। হঠাৎ এগুলো কি করে হলো? না, এইখানে থাকা ঠিক নয়। পরে এর দায় আমিও ফেঁসে যেতে পারি। আমাকে এখান থেকে পালাতে হবে কেউ দেখার আগে। এই বলে রায়হান সেইখান থেকে পালিয়ে যায়। এইদিকে বিথি আর মা বসে আছে আমাকে দেখার জন্য। কিছুক্ষণ পর একটা নার্স আসলো তাদের কাছে। আপনারা গিয়ে দেখতে পারেন রোগীকে, তবে কোনো শব্দ করবেন না ভিতরে। নার্সের কথা শেষ হওয়ার আগেই বিথি আর মা আর সুমাইয়া এবং বাবা আর ফারিয়া ঢুকে পড়ে কেবিনে। আমার পুরো মাথা ব্যান্ডেজ করানো, যেটা দেখে বিথি শব্দ করে কান্না করে দেয়। মা তাকে নানান ভাবে সান্ত্বনা দেওয়া শুরু করে। সে কান্নাটাকে ভিতরে চেপে ধরে আমার পাশে বসলো, আমার গালে তার হাতটা রাখলো। এইদিকে আমার মেয়ে সুমাইয়া এসে বলতে লাগলো, বাবা, আমি আর কোনোদিন আইসক্রিম খাওয়ার জন্য বলবো না। তুমি আমাদের সাথে রাগ করেছো তাই না? আমি আর কিছুর জন্য বায়না করব না। প্লিজ তুমি আমাদের সাথে কথা বলো। সুমাইয়ার কথাগুলো শুনে যেন বিথির বুকটা ফেটে যাচ্ছে। সহ্য করতে না পেরে সে কেবিন থেকে বেরিয়ে যায়। এইদিকে ফারিয়ার চোখেও পানি দেখা যাচ্ছে। তানভীর আর রাফি এর মধ্যে হাসপাতালে এসে গেছে। ভাবি, আপনাদের জন্য আমি খাবার আনছি, আপনারা একটু অপেক্ষা করুন। তোমরা দুজন কই গিয়েছিলে? একটা কাজ ছিল জরুরি, তাই দুজনে সেটা করতে গিয়েছি। ও আচ্ছা, তাহলে আমি গিয়ে খাবার নিয়ে আসি। তানভীর চলে গেল খাবার নিয়ে আসার জন্য। এর মধ্যে ডাক্তার আসলো। আমি সকল রিপোর্ট চেক করেছি, আল্লাহর রহমতে তেমন ক্ষতি হয়নি। এখন জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। জ্ঞান কখন ফিরবে তা কি বলা যাচ্ছে না? হতে পারে জ্ঞান এখন ফিরবে না, হতে পারে কয়েকদিন পর ফিরবে। সবই আল্লাহর ইচ্ছে। এই বলে ডাক্তার চলে গেল। তিথি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। কিছুক্ষণ পর তানভীর খাবার নিয়ে আসলো। সবাই খেয়ে নিল, শুধু দুইজন বাদে। তারা হলো বিথি আর মা। মা, আপনি খেয়ে নিন। না রে মা, খেতে মন চাচ্ছে না আমার, তুমি বরং খেয়ে নাও। আমি পরে খাবো, আর আপনার শরীরটা খারাপ করবে, তাই আপনি খেয়ে নিন। বিথির জোরাজোরিতে মা খাবারটা খেয়ে নিল, কিন্তু বিথি এখনো কিছু খায়নি। কিছুক্ষণ পর মায়ের কথা মতো বিথিও খাবার খেয়ে নিল। সবাই হতাশ মনে বসে আছে আর অপেক্ষা করছে আমার জ্ঞান ফেরার অপেক্ষায়। কিছুক্ষণ পর সুমাইয়া দৌড়ে তার মায়ের কাছে আসলো। মা, বাবা নড়ছে। চোখ মেলে দেখি বিথি আর মা দৌড়ে আমার কেবিনে আসলো। মা চলে গেল ডাক্তারকে ডাকার জন্য। ডাক্তার এসে সব চেক করলো। আর কোনো ভয়ের কারণ নেই, সব বিপদ আল্লাহর রহমতে কেটে গেছে। অস্পষ্ট চোখে খেয়াল করলাম বিথির মুখে হাসি ফুটে উঠেছে। তানভীর, ফারিয়া আর রাফির চোখেও পানি দেখা যাচ্ছে। বিথি আর মা এসে আমার পাশে বসছে। বিথির চোখ দিয়ে পানি পড়ছে। ওর কান্না আমার একদম সহ্য হয় না। বারবার বলতে ইচ্ছে করছে যে, এই পাগলি, কাঁদছো কেন? আমার তো কিছু হয় নাই, আমি তো তোমার সামনে আছি। বিথির কান্না যেন আমার কাছে কেমন জানি লেগে উঠছে। এমন সময় সুমাইয়া আমার কাছে আসলো। বাবা, আমি তোমাকে আর কিছুর জন্য বলবো না। তুমি আমার উপর রাগ করো না। তুমি আমার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয়। সুমাইয়ার কথাগুলো শুনে আমার চোখের কোণে পানি গড়িয়ে পড়ছে, যেটা একমাত্র বিথি খেয়াল করেছে। সুমাইয়া, বাবাকে এসব বলো না, বাবার কষ্ট হবে। তুমি দাদুর কাছে যাও। না, আমি বাবার কাছে থাকবো, আমি কোথাও যাব না। এই বলে সুমাইয়া আমার কাছে বসে রইল। এইভাবে কয়েকদিন হাসপাতালে রেখে আমাকে বাসায় রিলিজ দেওয়া হয়। আমি এখন কিছুটা কথা বলতে পারি, কিন্তু হাঁটতে পারি না। বিথি রোজ আমাকে হাঁটতে সাহায্য করে। আজকে সকালেও কাজের কারণে আমি তোমাকে হাঁটাতে পারি নাই, এখন হাঁটাবো, চলো। প্লিজ, এখন না, পরে হাঁটবো। না, কোনো ফাঁকিবাজি নয়, যা বলছি তাই করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে ধরো। আমাকে কাঁধে হাত রাখো আর আমাকে জড়িয়ে ধরো শক্ত করে। আমি বিথির কথা মতো বিথির কাঁধে এমন ভাবে হাত রাখলাম মনে হচ্ছে আমি ওকে জড়িয়ে ধরে আছি। বিথি এইভাবে আমাকে হাঁটায় রোজ। আমার হাঁটা দেখে আমার মেয়ে সুমাইয়া আমার কাছে আসলো। মা, আমি আজকে বাবাকে হাঁটাবো। সুমাইয়া, তুমি এটা করতে পারবে না, কষ্ট হবে তোমার। না, আমি পারবো, আমি আজকে বাবাকে হাঁটাবো। মা, তুমি আমার পা ধরে হাঁটো, তাহলেই হবে। ওকে বাবা। এই বলে সুমাইয়া আমার পা ধরে আমার সাথে হাঁটতে লাগলো। বিথি আর সুমাইয়া আমার এইভাবে খেয়াল রাখে। ওদের যত্নের কারণে কি আর অসুস্থ থাকা যায় নাকি? ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি আমি। আজ আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। রাতে একটু হেলান দিয়ে চোখ বুজে বসে আছি। এমন সময় অনুভব করলাম
কেউ জানি আমাকে গোতা দিচ্ছে। তাকিয়ে দেখি ফারিয়া, রাফি, তানভীর দাঁড়িয়ে আছে। আরে দোস্ত তোরা তুই আজকে সম্পূর্ণ সুস্থ, তাই তোকে দেখতে এসেছি আমরা। এতদিন আসিস নাই কেন? আরে বেটা, আমাদের তো কিছু না কিছু কাজ থাকে, আজকে ফ্রি ছিলাম তাই এসে গেছি। বিটি কই? ভাবি আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছে। শুধু নাস্তা পানি কাজ হবে না, আমাদের সাথে রাতে খেতে হবে। ওকে আজকে খাবো আমরা। দোস্ত একটা খবর শুনেছি। কি খবর? সাবির মারা গেছে। ওকে কে যেন কুপিয়ে হত্যা করেছে। ছেলেটাকে আমরাও মারলাম, আর এখন ও আমাদের ছেড়ে চলে গেছে। তুই কখন শুনেছিস যে ও মারা গেছে? কয়েকদিন আগে শুনেছি বিটির কাছ থেকে। আজকে একটা কথা শুনে রাখ। কি কথা? যে আমার বন্ধুর ক্ষতি করবে আমরা তাকে ছেড়ে দিব না। তার মানে তোরা? ঠিক ধরছিস, আমরাই সাবিরকে খুন করি। তোরা আবার ওকে খুন করতে গেলি কেন? যে তোকে মারতে চেয়েছে তাকে কি আমরা এত তাড়াতাড়ি ছেড়ে দেব? তার মানে আমার অ্যাক্সিডেন্টের পিছনে সাব্বিরের হাত ছিল? তা নয়তো কি? বাহ, বন্ধুদের হাতটা অনেক লম্বা করলি। আজকে থেকে আর মারামারি করব না। আমিও তাই ভাবছি। এর মাঝে বিটি চলে আসায় কথা মাঝপথে থামিয়ে দিলাম। বিটি সবাইকে নাস্তা দিচ্ছে, সাথে আমিও খাচ্ছি। রাতে সবাই জমিয়ে খাবার খেলাম, অনেক আড্ডা দিলাম। রাফিয়া, তানভীর এবং ফারিয়া চলে গেল। সুমাইয়া তার দাদির কাছে আছে। আমি আর বিটি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বিটি কাজ করছে আর আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? দরজা বন্ধ আছে, কেউ দেখবে না, আর পালাতেও পারবে না। তাই নাকি? তা হঠাৎ এভাবে জড়িয়ে ধরার কারণ? আদর পেতে চাই। না দিলে কি করবা? জোর করে নিব। জীবনেও পারবে না। বিধির কথা শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরে 4 ফুট 1 করে দিলাম। টানা 5 মিনিট পর ছেড়ে দিলাম। আরেকটু হলে তো মরে যেতাম। তাহলে তুমি শিখিয়ে দাও আমাকে।